ফারনানের কাছে একটা হসপিটাল স্টোরি আছে, হাসপাতালের ঘটনা আপনারা সবাই খুব পছন্দ করেন। সো আমার মনে হয় যে আপনারা ঘটনাটা এনজয় করবেন। আমরা সরাসরি চলে আছি ফারনানের কাছে, ফারনানের ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, ঢাকা থেকে এসেছি। আমি এসিসিএ পড়ছি। প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে বুথ এফএমে আবার ইনভাইট করার জন্য। বুথ এফএম আসলে আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম এবং এখানে স্টোরি শেয়ার করতে পারে আমি আসলে অনেক আমার খুব ভালো লাগে আসলে। তো আমি প্রথমে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা হাসপাতাল সম্পর্কিত এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন একজন ড্রাইভার, যিনি বর্তমানে একজন প্রফেশনাল ড্রাইভার, বাট এক সময় সে একটা হাসপাতালে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং ওনার দেশের বাড়ি হচ্ছে নাটোর এবং উনি ওখানে কোনো একটা মফস্বলের দিকে একটা ছোট হাসপাতালে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তো উনি যে হাসপাতালে কাজ করতেন সেটা ছিল প্রায় 3 তলা একটা হাসপাতাল এবং মোটামুটি ওই এলাকার একটা রিকগনাইজড হাসপাতাল। তো তার যেটা দায়িত্ব ছিল যে ওই 3rd ফ্লোরে সম্পূর্ণ কেয়ারটেকার দায়িত্ব তার ছিল এবং সব কিছু পরিষ্কার করা, হাসপাতালের প্রত্যেকটা জিনিস সে করত। এবং সবচেয়ে বিশেষ ইয়াটা যেটা ছিল যে 3rd ফ্লোরে ওখানে একটা লাশঘর ছিল। দেখা যেত যে লাশঘরে আসতো এবং লাশঘর থেকে মানে যে লাশগুলাকে বের করে নেওয়া হতো সব দায়িত্বই সেই নিজেই পালন করত। যেহেতু হাসপাতালটা খুব বড় একটা ছিল না, মোটামুটি সেই কাজগুলাই সেখানে করত। তো একদিনের কথা বলবো আমি। তো সেদিন ঠিক সন্ধ্যার দিকে তাদের হাসপাতালে একটা লাশ আসে এবং এই লাশটা ছিল একটা মহিলার লাশ এবং সেই মহিলা ওই মেইন রোডে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার এত মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটে যে তার মাথার উপর দিয়ে একটা বাসের চাকা চলে যায় এবং তার মাথার একটা সাইড সম্পূর্ণ থেতলে যায়। তো এই বীভৎস লাশটাকে ওই হাসপাতালের প্রথমে নিয়ে আনা হয়। তারপরে তার ফ্যামিলি পরিচয় তখন পাওয়া যায়নি, তো বিধায় তাকে ওই হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয় এবং সে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন উনি নিজ হাতেই সেই লাশটাকে সেই হাসপাতালের যে লাশের ঘর সেখানে নিয়ে যায়। তারপর সেদিন রাত্রে যেটা হয় যে সেদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত ছিল, সেটা প্রচণ্ড আবহাওয়া খারাপ ছিল এবং সেদিন হাসপাতালে যে ইলেকট্রিসিটি সেটাও চলে গিয়েছিল, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই কারণে দেখা গিয়েছিল যে 3rd ফ্লোরের যে 2-3টা যে ওয়ার্ডের যে ডাক্তাররা যারা ছিল, রাতে ইমার্জেন্সি ডাক্তার যারা ছিল, তারা সবাই বাড়ি চলে গিয়েছিল এবং মোটামুটি সেই রাতের বেলা সেখানে ডিউটিতে ছিল এবং তার সাথে ছিল ওয়ার্ডের একটা বয়। এরা তারা দুজনই সেই 3rd ফ্লোরেই ছিল। 3rd ফ্লোরে আরও যে লাশের ঘর ছিল সেখানে এই নতুন যে লাশটা আনা হয়েছিল তার সাথে আরও 2টা লাশ ছিল, যেটা আরও আগের থেকে সেখানে ছিল। তো টোটাল প্রায় 3টা লাশ ছিল এবং তারা দুজন জীবিত মানুষ সেই 3rd ফ্লোরে রাতের বেলা সেদিন ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন উনি ওখানে কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করতেন এবং ওনার যেটা দায়িত্ব ছিল যে প্রত্যেক দিন রাতে সব কিছু ভালোমতো লাশঘরটাকে ভালোমতো লক করে তার রুমে ঘুমাতে যাওয়া। আর জায়গাটা ছিল মফস্বল একটা শহর এবং সেখানে প্রায় হাসপাতাল থেকে লাশ চুরি যাওয়ার ঘটনাও অনেক ঘটত। এ কারণে যেটা হতো যে লাশঘরটা ভালোমতো লক করে তাকে ঘুমাতে যেতে হতো। এবং সেদিন ছিল প্রচুর দুর্যোগপূর্ণ একটা ওয়েদার এবং প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। সে যেটা করলো যে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, টর্চ লাইট নিয়ে সে ভালোমতো লাশঘরটাকে ভালোমতো লক করলো এবং লাশঘরের পাশে যে করিডরটা সেটা দিয়ে হেঁটে সে তার রুমের দিকে গেল, যেখানে সে রাতে ঘুমায়। সে যখন রাতে সেই লাশঘরটাকে ভালোমতো লক করে তার রুমের দিকে যাচ্ছে, তখন হঠাৎ করে একটা শব্দ তার কানে আসে এবং সেটা মনে হচ্ছে কেউ লাশঘরের ভিতর থেকে ফিসফিস ফিসফিস করে কথা বলছে। কিন্তু এত রাতে লাশঘরের ভিতরে কেই বা কথা বলবে? লাশঘরের ভিতরে 3টা দিব্য লাশ পড়ে আছে, আর কিচ্ছু নেই। সে অনেকদিন ধরেই লাশঘরে কাজ করে আসছে, কিন্তু এরকম শব্দ কখনোই সে এর আগে কখনো শুনেনি। সে সেটা ভাবল যে সে হয়তোবা ভুল শুনছে অথবা হ্যালুসিনেট করছে, কেননা সারাদিনের পরিশ্রমের কারণে হয়তোবা ভুল হতেই পারে। সে যেটা করলো যে এগুলো 9-6 চিন্তা বাদ দিয়ে সে তার রুমের দিকে গেল এবং সে তার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল এবং তার সাথে ছিল ওয়ার্ডের আরেকটা ছেলে। কিন্তু কেন জানি আজকে তার বেশ ভয় লাগছে। সে এতদিন ধরেই লাশঘরে কাজ করছে, বাট কোনোদিন এরকম ভয় সে পায়নি। কেন জানি অদ্ভুতভাবে ভিতর থেকে একটা ভয় আসছে। এর মধ্যে সেই বজ্রপাতের প্রচণ্ড শব্দ, একদম গা ছমছম একটা অবস্থা। এবং সে এই ঘটনাটার কথা তার পাশে শুয়ে থাকা ওয়ার্ড বয়কেও সে বলেনি, কেননা সে তাকে বললে সেও হয়তোবা ভয় পেতে পারে। সে যেটা চিন্তা করলো, সে ঘুমানোর চেষ্টা করলো এবং বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করার পরে একটু রাত যখন গভীর হলো, তার কানে আরও কিছু বেশ শব্দ আসা শুরু করলো এবং শব্দগুলো এইরকম, সেই লাশঘরের ভিতরে যখন কোনো লাশকে নতুন নিয়ে আসা হয় তখন স্লেচারগুলা টানলে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম শব্দ মনে হচ্ছে লাশঘরের ভিতর দিব্যে কেউ চলাচল করছে, ঠুকঠাক ঠুকঠাক শব্দ। সেটা চিন্তা করে ভয় পেয়ে গেল এবং চিন্তা করলো হাসপাতালে ইলেকট্রিসিটিও নেই যে লাইট জ্বালিয়ে ভালোমতো দেখতে পারবে। সে একসময় ভয় পাচ্ছে, আবার চিন্তা করছে সেই রাত্রে সেখানে ডিউটি দিচ্ছে এবং এটা এমনও হতে পারে যে লাশ চুরির জন্য কেউ লাশ চুরি করতে আসছে। সে চিন্তা করলো যে আমি একটা টর্চ লাইট নিয়ে সেই লাশঘরে যাই এবং দেখে আসি ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা। সে আস্তে আস্তে সেই লাশঘরের দিকে আসা শুরু করলো এবং একটা টর্চ
তাই তার হাতে ছিল। সে যখন সেই লাশঘরের দিকে আসছিল ঠিক তখনও নাকি সেই স্লেচারের শব্দগুলো পাচ্ছিল, মানে মনে হচ্ছে ভেতর থেকে কেউ স্লেচারগুলোকে টেনে নিয়ে যাচ্ছে এরকম কিছু শব্দ। এবং এর আগে যে ফিসফিস শব্দটা তার কানে আসছিল সেটা এখন মনে হচ্ছে তার কানের সামনে এসে কেউ ফিসফিস করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না কে তাকে ফিসফিস মরে কী বলছে। সে প্রচুর ভয় পেয়ে গেল, সে তাড়াহুড়া করে দৌড়ে সেই লাশঘরের গেটের সামনে গেল এবং তালাটা খুলল। তালাটা খুলে সে লাশঘরের ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরে দেখলো যে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই। 3টা লাশ দিব্য সেখানে পড়ে আছে এবং সে সামনে যে লাশগুলোকে ভালোমতো চেক করলো, দেখলো যে না, সব কিছু ঠিক আছে। সে যখন সেই লাশঘরটাকে প্যাক করবে, মানে লাশঘরটা থেকে বেরিয়ে যাবে, ঠিক তার আগ মুহূর্তে তার কানে ভয়ানক একটা শব্দ আসতো। মনে হচ্ছে কেউ যেন নাক ডাকলে যেরকম একটা শব্দ শোনায়, গোঙানি শব্দ, ঠিক সেই রকম একটা গোঙানি শব্দ। এবং সেই গোঙানি শব্দটা সেই নতুন জাল আনার লাশ সেখান থেকে আসছে। সে বেশ ঘাপটি নিল। সে সাথে সাথে টর্চ লাইটটা নিয়ে কৌতূহলবশত সে লাশটার দিকে গেল। স্লেচারে রাখা লাশটার কাছে গিয়ে যাওয়া মাত্রই সে তার টর্চ লাইটটা লাশের মুখে ফেলল এবং কাপড়টা সরিয়ে যেটা দেখল যে তার লাশটার মাথায় একটা সাইডে থেমে যাওয়া এবং একটা সাইডের যে চোখটা সেটা সম্পূর্ণ তার দিকে তাকিয়ে আছে এবং লাশটা দিব্যে জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং অদ্ভুত একটা গোঙানি শব্দ আসছে সে লাশটা থেকে। এটা দেখার সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে গেল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, তার হাত পা কাঁপা শুরু করলো। সে একটা সময় তার হাতের টর্চ লাইটটা ফেলে দিল এবং সে যখনই পালাতে যাবে সেই লাশটার একটা হাত তার হাত চেপে বসল। সে অনেক ধসাধসি করল, অনেক পালানোর চেষ্টা করল, সে সেখান থেকে পালাতে পারল না। কিছুক্ষণ পর পর বজ্রপদে সে ভয়ানক শব্দ এবং বৃষ্টির ঝড়ো হাওয়া মানে সেখান থেকে বয়ে চলছে। সে যেটা করল যে নিজেকে থামানোর চেষ্টা করল, কিছুতেই সে পারল না। এবং সে যেটা দেখল যে সেই লাশ ঘরের ভিতরে বিশাল অট্টহাসির একটা শব্দ, ভয়ানক সে অট্টহাসে। এবং সাথে সাথে সে যেটা দেখল আরও যে পাশে রাখা 2টা লাশ সেই লেজার থেকে উঠে বসেছে এবং ওগুলাও দিব্যি অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছিল সে যেন লাশের মিছিলের মাঝখানে একটা মানুষ। এরপরে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। এরপর তার আর কিছু জানা নেই। ভোরের দিকে তার পাশে যে ওয়ার্ড বয় তার সাথে ঘুমাতো সে তাকে খোঁজের জন্য বের হয় এবং তাকে দেখে যে লাশ ঘরের ভিতরে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এবং সেদিন দোতায় কর্তব্যরত কোনো এক ডাক্তার তাকে চিকিৎসা করে। তার জ্ঞান প্রায় 1 দিন পরে ফেরে এবং সে ঘটনাটা সবার সাথে শেয়ার করে। এরপরে আর কখনো সে ওই লাশঘরে যায়নি এবং সে হাসপাতালে আর কখনো চাকরি করেনি। বর্তমানে সে ঢাকায় একজন প্রফেশনাল ড্রাইভার। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। আফনান ভাই, সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছে। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ঘটনাটির সময়কাল 1993 কি 94 সাল। স্থান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাথিরি গ্রামে। ওই গ্রামের মানুষেরা প্রায় ম্যাক্সিমামই কৃষিকাজ করতেন। তখন ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। সারাদিন সকালে অনেক খাটাখাটুনি করার কারণে সন্ধ্যার পরপরই রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যেতেন এবং উঠতেন কাক ডাকা ভোরে, কখনো কখনো ফজরের আজানেরও আরও আগে। সাধারণত এই মঞ্জুরি ঘোষের যিনি স্বামী, উনি প্রথমে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠার পর মঞ্জুরি ঘোষের হাজব্যান্ড ঘুম থেকে উঠার পর উনি প্রথমে যেই কাজটি করতেন সেটি হচ্ছে ওনার গোয়ালঘর থেকে গরুগুলো ছেড়ে দিতেন। পরবর্তীতে মঞ্জুরি ঘোষ গিয়ে ওই গোয়ালঘরটি সাফ করতেন। এখানে ওনাদের বাড়ির একটি ছোট্ট বর্ণনা দিই, সেটি হচ্ছে যে ওনাদের বাড়ির থেকে বাড়ির উঠোনের একটু সাইডে হচ্ছে গোয়ালঘর, একদম ঘরের কাছাকাছি না, একটু সাইডে। গোয়ালঘরে যাওয়ার সময় উঠোনের পাশেই একটি ছোট্ট বাঁশঝাড় রয়েছে। আসলে একটা ঝাড় বলা যাবে না, 20-25টা গাছ বাঁশ গাছ রয়েছে এরকম আর কি। আর ওই বাঁশঝাড়ের কাছেই একটি মাঝারি আকৃতির তেঁতুল গাছ রয়েছে। তো যেই ভোরবেলায় ঘটনাটি ঘটে, স্বাভাবিকভাবেই মঞ্জুরি ঘোষের হাজব্যান্ড ঘুম থেকে উঠে গরুগুলো ছেড়ে দিয়ে চলে গিয়েছেন লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে। কিছু সময় পরে মঞ্জুরি ঘোষ উনি গোয়ালঘর পরিষ্কার করতে গিয়েছেন। গোয়ালঘর পরিষ্কার করে তিনি যখন বের হয়েছেন, হঠাৎ তিনি দেখেন যে বাঁশঝাড় এবং তেঁতুল গাছ এটি বেশ নড়ছে। মনে হচ্ছে বেশ বাতাসে এগুলো নড়ছে। কিন্তু আরও খেয়াল করেন যে বাতাস যদি হবেই, তাহলে শুধু বাঁশঝাড় এবং তেঁতুল গাছটি কেন নড়ছে? আরও তো গাছপালা রয়েছে পাশে, সেগুলো তো নড়ছে না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটি দমকা বাতাস এসে ওনার গায়ে লাগে। বাতাসে উনি কিছুটা দুলে পড়েন, যদিও বডির ব্যালেন্স উনি রক্ষা করতে পেরেছিলেন, পড়ে যাননি।
কিন্তু চিন্তা করলেন কি ব্যাপার, এরকম দমকা বাতাস আমার গায়ে লাগলো কেন। যাই হোক, উনি আর বেশি কিছু ভাবেননি, কারণ উনি গ্রামের মেয়ে, আর এত ভোরবেলা উঠলে স্বাভাবিকভাবেই টুকটাক কিছু ভুতুরে ঘটনা ঘটতেই পারে। তাই এই বিষয়গুলো ওইভাবে তিনি আমলে নেননি। উনি স্বাভাবিকভাবে অন্যান্য কাজ শুরু করেন। উনি এবং ওনার হাজব্যান্ড বেশ ভোরবেলা উঠলে ওনাদের ছেলেপেলেরা আবার একটু যখন সকাল হতো বা একটু হালকা আলো ফুটেছে তখন ঘুম থেকে উঠত, তারাও অন্যান্য কাজ করত। সকালে নাস্তা খাবার যখন সময় হয় তখন পরিবারের অন্য সদস্যরা যখন মঞ্জুরি ঘোষকে খেতে ডাকেন তখন উনি বলেন তার খিদে তিনি কাজ করছেন এবং খুব দ্রুত গতিতে কাজ করছেন, কোনো ক্লান্তি তার মধ্যে দেখা যাচ্ছে না। দুপুরের খাবার যখন সময় হয়ে যায় তখনও তাকে ডাকা হয়, তখনও তিনি বলেন তার খিদে নেই। বাড়ির সকলে এবং তার ছেলেপেলেরা চিন্তা করে যে কি ব্যাপার, বাবার সাথে কি মায়ের ঝগড়া হলো নাকি। কিন্তু ঝগড়া হলো তো আমরা শব্দ শুনব, এমন তো কিছু শুনলাম না। হঠাৎ মা খাচ্ছে না কেন? তার সন্তানদের এরকম একটা চিন্তা ছিল। এই সমস্যাটা প্রকট হয় রাতের বেলা। রাতের বেলা সবার সঙ্গে যখন তিনি খেতে বসেছেন, সামনে যখন প্লেট দেয়া হয়েছে তখন তিনি প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং বলছেন, জানিস না আমি হলুদ পছন্দ করি না, হলুদ দেয়া তরকারি তোরা আমার সামনে কেন দিয়েছিস। তখন সবাই বেশ চিন্তিত হয়, কি ব্যাপার, মা এরকম আচরণ করছে কেন, হলুদ দেয়া তরকারি মা খাবে না, এটা কেমন কথা। যাই হোক, ওই রাত্রে সবাই এই বিষয়গুলো খুব বেশি অস্বাভাবিকভাবে নেননি। সমস্যা ঘটে যায় পরের দিন ভোরবেলা। পরের দিন ভোরবেলা মঞ্জুরি ঘোষের হাজব্যান্ড যখন ঘুম থেকে ওঠে তখন প্রতিদিনের মতো সে যখন তার স্ত্রীকে ডাকতে যাবে তখন দেখে তার স্ত্রী পাশে নেই। তখন তিনি ভাবেন হয়তোবা কোনো কারণে ঘুম থেকে আজকে তার স্ত্রী আগেই উঠেছে। এই চিন্তা করে তিনি বাইরে যান। বাইরে গিয়ে প্রতিদিনের মতো তিনি গোয়ালঘর থেকে গরুগুলো ছেড়ে দেন। ছেড়ে দিয়ে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন ওনাদের উঠোনেরও আরও সামনে গিয়ে, মানে যখন ওনার বাড়ির সীমানা প্রায় পার হয়ে গিয়ে আরও একটি বড় বাঁশঝাড় রয়েছে, তিনি দেখেন তার স্ত্রী মঞ্জুরি ঘোষ ওই বাঁশঝাড়ের নিচে বসে কান্নাকাটি করছে। দু হাঁটু মানে একটু গুছিয়ে তার ওপর মাথা দিয়ে বসে আছেন এবং কান্নাকাটি করছে, চুলগুলো এলোমেলো। তখন তিনি বলেন যে, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, আর কান্নাকাটি বা করছো কেন, কি সমস্যা হয়েছে তোমার, যাও ঘরে যাও। কোনো শব্দ আসে না, মানে কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। তিনি কয়েকবার করে বলার পরেও যখন তার স্ত্রী কোনো ধরনের কোনো শব্দ করছিলেন না তখন তিনি আস্তে করে তার স্ত্রীর শরীরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন তখনই এমনভাবে খেকিয়ে উঠেছেন, মনে হচ্ছে কোনো প্রাণী যখন খুব হিংস্র হয়ে যায় এবং মারাত্মকভাবে গর্জন করে ওঠে, ঠিক তেমনই তিনি খেকিয়ে ওঠেন এবং বলে ওঠেন, আমাকে কেন বারবার ডাকছিস, কেন বিরক্ত করছিস, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব, আর আমি এখানেই থাকি, এখানেই আমার বসবাস। এই রকম আচরণ এবং এই ধরনের কথা শোনার সাথে সাথে ওনার হাজব্যান্ড ভয় পেয়ে যান। উনি দৌড়ে ঘরে চলে যান, ওনার ছেলে মেয়ে এবং ওনাদের একান্নবর্তী পরিবারের অন্য সদস্যদেরকে ডেকে তোলেন, তাদেরকে বলেন এই ঘটনা। সবাই চলে আসে বাঁশঝাড়ের নিচে, দেখে সত্যি মঞ্জুরি ঘোষ বসে আছে এবং কান্নাকাটি করছে। সবাই যখন ঘরে আসতে বলে তিনি কোনো কথা বলেন না। সবাই যখন বারবার তাগাদা দিতে থাকে একটা পর্যায়ে তিনিও সবার প্রতি এরকম খেকিয়ে উঠে বলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব, আর যখন সময় হবে আমি নিজেই যাব, কেউ আমাকে বিরক্ত করতে আসবি না। কথা শুনে সবাই ভয় পান। সবাই বুঝতে পারেন বিষয়টা আর স্বাভাবিক বিষয়ের মধ্যে নেই, অস্বাভাবিকতার পর্যায়ে চলে গিয়েছে। দ্রুত কোনো গুণিন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। সকাল ৮টা থেকে ৯টার দিকে তাকে জোর করে বাড়ির উঠোনে নিয়ে আসা হয়। উঠোনের পাশেই ছিল রান্নাঘর। যখন রান্নাঘরের কাছাকাছি তাকে নিয়ে আসা হয়েছে তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, রান্নাঘরের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যা, রান্নাঘরে অনেক হলুদ রয়েছে, হলুদের গন্ধ আমি সহ্য করতে পারি না, আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যা। তখন তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। সবাই আশেপাশে ভালো গুণিন খোঁজ করতে থাকেন, কিন্তু তখনও গুণিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। মোটামুটি দুপুরের পর থেকে তার আচার আচরণ একটু স্বাভাবিক যখন সবাই বোধ করেন তখন সবাই মনে করেছেন যে হয়তোবা এটা ঠিক হয়ে গেছে। রাতের বেলা ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই মঞ্জুরি ঘোষ এবং তার হাজব্যান্ড তাদের ঘর থেকে গোঙানির আওয়াজ শুনছে এবং গোঙানির আওয়াজ একটু একটু করে তীব্র হচ্ছে। ওনার ছেলেমেয়েরা যখন দরজা নক করে তখন কেউ খোলে না। একটা পর্যায়ে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তাদের মা মঞ্জুরি ঘোষ তাদের হাজব্যান্ড মানে তার হাজব্যান্ড তার মানে সন্তানদের বাবার বুকের উপরে উঠে গলা চেপে ধরে আছে এবং আরেকটু হলেই হয়তোবা মেরে ফেলত তাকে। সন্তানেরা মিলে তারা মাকে ওখান থেকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে আসে, আর কয়েক সেকেন্ড হলেই হয়তোবা তাদের বাবার মৃত্যু ঘটত। তাদের সন্তানেরা কোনোভাবেই তাদের মায়ের সঙ্গে পেরে উঠছিল না শক্তিতে। চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্য সদস্যরাও চলে আসে, তাকে বহু কষ্টে বেঁধে রাখা হয়, কিন্তু
আরও একটা ব্যাপার ঘটে, সেটি হচ্ছে যে তখন কিন্তু রাত বেশি হয়নি। কিছু সময় পরে মনে হয় সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কখন যেই বাঁধন খুলে মঞ্জুরি ঘোষ আবার বাঁশঝাড়ের নিচে চলে গিয়েছে কেউ খেয়াল করতে পারেনি। ভোরবেলা যখন তাকে কোথাও দেখা যাচ্ছে না, তখন সবাই খুঁজতে থাকে এবং খুঁজে তাকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচেই, একই রকমভাবে বসে আছে, কান্নাকাটি করছে। সবাই যখন তার কাছে যায়, এবারও তারা বলে, সে বলে ওঠে, কেউ আমাকে ডিস্টার্ব করবি না, কেউ বিরক্ত করতে আসবি না, আমি এখানেই থাকি আর আমি এখানেই থাকব, এখান থেকে আমি এক চুলো কোথাও নড়ব না। সবাই বুঝতে পারে যে সময় পার হয়ে যাচ্ছে, আজকের মধ্যেই কিছু না করতে পারলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। সকাল হতে না হতে একজন গুণিনকে ডেকে নিয়ে আসা হয়। গুণিন ওই বাঁশঝাড়ের নিচে একটি গোল বৃত্ত করেন এবং সেখানে মঞ্জুরি ঘোষের ওপর ভর করে থাকা জিনকে প্রশ্ন করেন, কে তুই, কোত্থেকে এসেছিস? তখন সে বলে, ওই যে দূরে মাঠের ভিতরে বড় একটি তেঁতুল গাছ রয়েছে, আমি সেখানেই থাকি। আমি বহুদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলাম, এরপর থেকে আমি এখানেই থাকি। সেদিন সকালবেলা আমি যখন বড় তেঁতুল গাছ থেকে এদের বাড়ির ছোট তেঁতুল গাছে আসছিলাম, তখন আমি একে দেখতে পাই। এখন আমি একে ছাড়া কোথাও যাব না, আমি এর উপর ভর করেই থাকব। এই ধরনের কথাবার্তা যখন চলতে থাকে গুণিন এবং পজেস্ট হওয়া মঞ্জুরি ঘোষের মধ্যে, অনেক কষ্টে গুণিন এই পজেস্ট অবস্থা থেকে মঞ্জুরি ঘোষকে মুক্ত করেন। পরবর্তীতে গুণিন জানান যে সত্যি বহুদিন আগে ওই তেঁতুল গাছের একটি ডালে, যখন তেঁতুল গাছটা আরও ছোট ছিল, ডালে একজন মহিলা আত্মহত্যা করে। এরপর থেকে একটা দুষ্টু জিন ওই মহিলার রূপ ধরে ওই গাছে বসে থাকে এবং বিভিন্ন সময় মানুষদেরকে ভয় দেখায়, বিরক্ত করে। আর এমনই একটি ঘটনা মঞ্জুরি ঘোষের সাথে ঘটেছে। মঞ্জুরি ঘোষ যখন পজেস্ট অবস্থা থেকে মুক্ত হন, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। যখন তার জ্ঞান ফেরে, তিনি পরিবারের সব সদস্যদেরকে জিজ্ঞেস করেন যে কী ব্যাপার, আমি এখানে কেন, তোমরা সবাই আমার চারদিকে দাঁড়িয়ে আছো কেন, আমাকে ওভাবে দেখছো কেন? তার মানে হচ্ছে, দুদিন আগে তিনি যখন পজেস্ট হয়েছিলেন, এরপর থেকেই 2 দিনের মধ্যে কোনো ঘটনা তার মনে নেই। তখন তাকে বলা হয় যে তোমার সাথে এই ঘটনা ঘটেছে। তিনি শুনে খুব ভয় পান যে সর্বনামা, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি তো কিছু বলতে পারি না, বুঝতে পারি নাই, আমার তো কিছু মনেও নেই। যাই হোক, এরপরে মঞ্জুরি ঘোষের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ওকে, থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইনভাইটিং এগেন। আমি আহমেদ বাবু বলছি লালমাটিয়া থেকে। আজকে যে ঘটনাটা বলবো সেটা কক্সবাজারের একটা ঘটনা। এটা আমার এক মামার এক ফ্রেন্ড বলেছিলেন আমাকে। তো ৮০ দশকের ঘটনা। তো এই সময়ে তখন আসলে কক্সবাজারে খুব বেশি তখন যেরকম ট্যুরিজম আছে সেরকম ছিল না। জায়গাটা তখন বেশ আপনার খোলামেলা ছিল, মানুষজন এত ছিল না, হোটেল এত ভালো ছিল না। তো এরকম একটা সময় উনি কক্সবাজারে বেড়াতে যান এবং একলাই যান। ওনার হঠাৎ খেয়াল হয় বা বাসায় রাগারাগি করে উনি চলে যান আর কি। তো ওখানে যেয়ে উনি যখন নামেন তখন হচ্ছে সন্ধ্যার সময়, অলরেডি তখন আপনার অন্ধকার হয়ে গেছে। তো এই সময় উনি নেমে দেখেন যে আশেপাশে কিছুই নেই। বাস ওনাকে যেখানে নামায় দিছে খুব একটা কোনোরকম গাড়ি ঘোড়া কিছুই দেখেন না উনি। তো উনি চিন্তা করেন যে যতটুকু শুনেছিলেন বা আগে হয়তো গিয়েছিলেন একবার, তো উনি চিন্তা করেন যে কোন দিকে ছিল আর কি ওনার থাকার জায়গাটা, বা একটা হোটেলের মতো একটা জায়গা। তখন এত এস্টাবলিশড হোটেল বা কিছুই ছিল না। যেটা ছিল হচ্ছে কিছু মানুষ ধরেন তাদের বাসাকেই একটা হোটেলের মতো বানায় ভাড়া দিত আর কি। তো জায়গাটা বেশ একটু দূরে জায়গা থেকে ওনাকে বাসে নামিয়ে দিয়েছে। তো উনি ওই জায়গায় হেঁটে আসার চিন্তা ভাবনা করেন। তো উনি হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে যে জায়গাটা আসেন, জায়গাটা হচ্ছে বেশ অন্ধকার এবং গাছগাছালি আছে আশেপাশে। ওই সময় ওনার হঠাৎ ওনার খুব প্রেশার হয়, কল অফ নেচারের আর কি। তো উনি রাস্তার পাশেই একটা জায়গায় উনি বসেন আর কি, উনার কাজ ছাড়ার জন্য আর কি। তো এই পর্যায়ে হঠাৎ করে উনি ফিল করেন যে হঠাৎ করে ওনার পায়ের কাছে হঠাৎ করে একটা খোঁচা ফিল করেন উনি, যে প্রচণ্ড রকম কোনো কিছু যদি চোখা কিছু দিয়ে খোঁচা দেওয়া হয়, খোঁচা ওনার পায়ে লাগে আর কি। তো লাগার পরে উনি হঠাৎ করে হি ওয়াজ লাইক যে কি হলো, উনি আস্তে করে পায়ে হাত দিয়ে দেখেন ভেজা ভেজা লাগে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। তো উনি ভয় পান যে এটা কি কোনো সাপ খোপ বা কিছু কামড় দিল বা সামথিং। বাট উনি কিছুক্ষণ কেয়ার না করে উনি উঠে দাঁড়ান, উঠে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে এই জায়গায় আসার কথা, তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন উনার মনে হলো যে উনার আশেপাশে কিছু একটা আর কি ওনাকে ফলো করছে। তো উনি আশেপাশে তাকান, কিছুই দেখতে পান না।
বেশ মানে আপনার সরসর করে সাউন্ড হয় পেছনে গাছপালার এখানে, এবং মনে হচ্ছে পেছনে কেউ ফলো করতেছে। তো উনি পেছনে তাকান, কিছুই দেখতে পায় না, আবছা অন্ধকার, খুব বেশি আলো নাই। তো এই অবস্থায় হাঁটতে হাঁটতে উনি যখন আসেন একটা জায়গায় শুনি চাঁদের আলো পান বেশ খানিকটা। দেখে যে চাঁদের আলো রাস্তার আলোকে ফিরে আসে। উনি পিছে দাঁড়ায় দেখে ওনার পিছনে একটা কালো কুকুর আছে। এটা লাইক অ্যারাউন্ড 10 to 15 ফিট বিহাইন্ড হিম। একটা কুকুর ওনার পেছনে আসতেছে। তো উনি বেশ ভয় পান। ভয়টা আসলে প্রথমত না, মানে ভৌতিক ভয়টা উনি পান না। উনি ফার্স্টেই লজিক্যাল ভয়টাই পান যে কুকুর যদি আবার কামড়-টামড় দেয় বা ওনাকে ধরে চেস করে, এই ভয়টা ওনার থাকে। তো উনি আস্তে আস্তে হাঁটেন। উনি সবসময় জানতেন যে কুকুরের সামনে দৌড় দিলে কুকুর চেস করে। এই ভয়ে উনি আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো যখন উনি হাঁটছেন, উনি ভেতরে ভেতরে উনি ভয় পাচ্ছেন বেশ। এক পর্যায়ে উনি একটু দোয়া দুরুদ পড়া শুরু করেন। দোয়া দুরুদ যখন পড়া শুরু করে, উনি পেছনে ফিরে দেখে যে কুকুরটা নাই। কুকুরটা নাই যখন দেখে, তখন উনি বেশ আরও ঘাবড়ায় যান। এইমাত্র কুকুরটা দেখছি কোথাও ছিল না। উনি আবার হাঁটেন। আবার হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর দেখে আবার পিছনে কুকুরটা আছে। উনি বেশ ভাগান্নত। তো যেতে যেতে উনি পৌঁছান যেখানে ঘরবাড়িগুলো আর কি যেখানে আছে ভাড়া দেয়, এরকম কয়েকটা ঘর উনি চিনত। ওখানে যেয়ে উনি একটা বাসার সামনে আপনার যে ওখানে দাঁড়ায় দেখে বাসার ভেতর তেমন একটা আলো নাই। মনে হচ্ছে ভেতরে কেউ আপনার হ্যারিকেন বা কুপি কিছু জ্বালা একটা যেরকম সেরকম। তো উনি নক করেন অনেকক্ষণ। নক করার পর কেউ আসে না, এবং উনি পেছনে দেখে তো কুকুরটাও নাই ওনার পেছনে। অনেকক্ষণ নক করার পর আসে না, তো উনি দাঁড়ায় থাকতে হয়তো খুব টায়ার্ড হয়ে যান আর কি। একসময় দরজা খুলে আর কি, বাসা থেকে একটা লোক বেরিয়ে আসে। বেরিয়ে এসে বলো যে কি ব্যাপার। বলো যে আমি এরকম এসছি, আমার হোটেল দরকার, থাকার জন্য জায়গা দরকার। তো লোকটা বলল যে আমার এখানে রুম নাই, আমি আপনাকে দিতে পারবো না, আপনি যান আরও সামনে যান, অমুক জায়গায় ওনাদের এটা খালি থাকতে পারে। এখানে কারণ বলে যে আপনি এখানে তো এত মানুষ আসার কথা না। তো বলে যে না, আমাদের এখানে ব্যবসার কাজে মানুষ আসছে প্রায়, তো তারা এখানে আসছে আর কি, আপনি এখন পারবেন না, ওখানে যান। তো সে বলে ভাই আমাকে একটু আগায় দিয়েন, রাত্রাবেলা এত রাত্রে। ও লোকটা বলে না ভাই, আমার আগায় দেওয়া সম্ভব না, আমার এখানে ছেড়ে যেতে পারবো না। তো যাই হোক, বাধ্য হয়ে উনি ওই রাস্তায় আর কি, ওনাকে যে লোকেশন বলছে ওই রাস্তায় উনি হাঁটতে হাঁটতে সোজা রাস্তা দিয়ে বামে একটা টার্নে ওনার নামতে হয়। তো জায়গাটা একটু ঢালু, যেখানে নামবে জায়গাটা মেইন রাস্তা থেকে বেশ ঢালু দিকে নামছে আর কি, এবং অনেক গাছপালা দুই পাশে। তো উনি খুব ভয় পেয়ে ওখানে নামেন। উনি যখন ওখানে নামেন, নেমে একটু দূর যাওয়ার পরে দেখে যে ওই কুকুরটা আরও কাছে চলে আসছে ওনার, এবং আরেকটু ঝোপের পাশ থেকে আরেকটা কুকুর বের হয়েছে। দুইটা কুকুর ওনাকে ফলো করতেছে, এবং কুকুরগুলো শব্দ করে না, নিঃশব্দ ওনার পিছনে পিছনে আসতেছে। উনি শুধু পায়ের শব্দ পায়। তো ওনার ওই সময় প্রচণ্ড ভয় উনি পায়, যে মনে হয় যে এক্সট্রিম লেভেলের উনি ভয় পেয়ে যান। এবং উনি দৌড়ানোর চিন্তা করে অনেক কষ্টে নিজেকে সংযত রাখেন, যে দৌড়ালেই যদি কুকুর চেইস করে। তো এইভাবে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উনি বাসাটা পান, যেটা বর্ণনা দিছে, ওখানে যায়। উনি নক করেন। নক করার পর একটা বুড়ি মহিলা দরজা খুলে উনি বলে যেরকম। তো এরপর আরেকজন লোক আসে ভেতর থেকে। হেসে ওনাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে ওনাকে ওনার কামরা দেখা যায়। তো কামরাটা বর্ণনা এভাবে দিয়েছিল যে উনি যে দরজা দিয়ে ঢুকছে প্রথমে, সেটা একটা বৈঠকখানা, ড্রয়িং রুম যেটাকে বলে, কিছু চেয়ার সোফা টোফার মতো আছে, আর তার ভেতরে একটা উঠান, বেশ বড় একটা উঠানটার ডান দিকে একটা রুম আছে, এবং সেখানে একটা ওনার থাকার ব্যবস্থা, এবং বাম দিকে আপনার রান্নাঘর, গোসলখানা, এই ধরনের জায়গাগুলো। বাট আলো না থাকাতে জায়গাটাকে খুব হরিফিক মনে হচ্ছে। আকাশের চাঁদ একদিক দিয়ে পড়ছে বাসার ভেতরে, এবং বেশ হরিফিক টাইপের একটা এনভায়রনমেন্ট ওখানে। তো উনার ভয়টা কাটে নেয়, উনি যে একটু আগে কুকুরের ভয়টা পাইছে। তো উনিও এক পর্যায়ে জিজ্ঞেস করে বসে, যে লোকটা আসে, ওনাকে এগিয়ে দিছে এখানে, বুড়ির সাথে ছিল, তাকে জিজ্ঞেস করে যে আমি না আসার সময় আমাকে কুকুর এরকম ফলো করে আসছে। বলে না, আমাদের এখানে কোনো কুকুর নাই, এই খালি কুকুর আর কি, যেগুলো ছাড়া কুকুর এরকম কিছু নাই। আর কুকুর পালে গ্রামের মানুষ দু একজন, তাও তারা রাতের বেলা বেরোয় না। তো টনি আরও ভয় পায়। ভয় পাওয়ার পর উনি ঘরের মধ্যে ঢুকে ওখান থেকে উনি বেরোয় ফ্রেশ হন। উনি রান্নাঘরে গোসলখানায় যে ফ্রেশ হয়ে ফেরত আসেন। তো উনি যখন বিছানায় শুইছে, একটু পরে ওনার দরজার মধ্যে নক করতে থাকে, টক টক করে নক করে। উনি যতবারই জিজ্ঞেস করে কে, কোনো উত্তর নাই। কিন্তু হয়তো নকটা অনেকক্ষণ ধরে আপনার চুপচাপ নক করে, যখন উনি রেসপন্স দেন না তখন চুপচাপ। এবং উনি ডাকলো একবার, উনি ভাবে যে নক করে কে, এটা কি মোটেলের লোকজন। এই পর্যায়ে উনি একটু টেন্স হয়, মোটেলের লোক কোনো কারণে নক করতে পারে। এদিকে ওনার চিদাও লাগছে, উনি ভয়ে খাবারের চিন্তাও করতেছেন না যে ঘটনাটা কি। বেশ শোনশান, আশেপাশে শুধু নকটা হয়। তো উনি এরপরে যে ওই আপনার নেক্সট যখন নক হয়, উনি আস্তে আস্তে উঠে যে কেউ না বলে উনি দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে ওনার এক রাশ বাতাস ঘরের মধ্যে ঢুকে, একটা দমকা হওয়ার মতো। তো উনি বেশ শিশিও করে উঠে শরীরটা, যে বাতাস, তো একবার ভাবে যে এখানে তো আসলে সমুদ্রের আশেপাশে এলাকা, বাতাস থাকতেই পারে। তো এটা যখন হয়, উনি জাস্ট ঘুরে, উনি যখন দরজাটা বন্ধ করতে যাবে, এই সময় ওনার পিঠের মধ্যে চুলের মতো একটা বাড়ি লাগে।
উনি যখন ফিরে দেখে যে একটা মানে বিশাল একটা চুলের গোথা, এটা আপনার কত হবে মানে 6 ফিট, বেশ বড় চুলের গোথা ওই দরজার উপরে মানে ছাদের উপর থেকে ঝুলে আছে ভেতরের দিকে, ওটাই ওনার গায়ে লাগছে। এইটা হওয়ার পরে উনি আসলে মানে ওনার মানে সব মানে জাগতিক জ্ঞান যত বিলুপ্ত হয়ে যায়, উনি বেশ সেন্সলেস অবস্থায় উনি ঘুমিয়েই যায়। ঘুমের মধ্যে অনেক রকম দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্নে উনি কুকুরটাকেই বেশি দেখে, আর দুঃস্বপ্নের মধ্যে চুল দেখে, চুলের মালিককে দেখে না কিন্তু চুল দেখে। তো রাত্রেবেলা এভাবে কাটায়। উনি সকালবেলা ওনার শরীর বেশ অসুস্থ হয়ে যায় এবং তখনই লোকটাকে ডেকে বলে যে আমি খুব অসুস্থ এই ব্যাপার। তো লোকটা বলে কি হয়েছে আপনার? তখন বলে যে আমি রাত্রেবেলা এরকম আসছিলাম জায়গায়। বলে দেখেন এই জায়গাটা আপনি যেখানে দাঁড়াইছিলেন মানে অ্যাজ ইউ টোল্ড মি, আপনি ওই জায়গায় আপনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গেছিলেন। জায়গাটা আসলে মানে এরকম ভালো না, এখানে আসলে মাছ টাছে না জমায় অনেকে, মানে জায়গাটা ওখানে মানুষ রাত্রেবেলা যায়ও না। ওরা বলে পিতাস, ওদের মানে পিতাস আসলে পিশাচ শুদ্ধ ভাষায় যেটা হবে, বলে এখানে পিশাচ চলাফেরা করে। তো বলে আমার পায়ের এরকম মাছটাকে, ওনার পায়ে দেখে ওনার পায়ের দিকে একটা ক্ষতটা জাস্ট লাইক একটা ফোঁটার মতো বেশ। তো বলতেছে আপনাকে পিশাচ খামচি দিছে বা খোঁচা দিছে। বেশ ভয় পায় উনি এবং ওনার জ্বর নিয়ে উনি কক্সবাজারে থাকেন না। ওনার যে রাগ বা যেই জন্য বাসার থেকে আসছিল সেটা ভুলে গিয়ে উনি ঢাকায় ফেরত চলে আসেন। তো ঢাকায় ওনার বাড়ি ছিল মিরপুরে বাড়ি ছিল। তো যেটা হয় আর কি, মিরপুরে আসার পরও তার সেই মানে আপনার ওই প্রভাবটা কাটে না আর কি। উনি ওনার বাসার বাইরে মনে হয় রুমের বাইরে কেউ হাঁটাচলা করে রাতের বেলা, এই ধরনের মানে একটা অস্বস্তিতে উনি ভুগেই। তো সবচেয়ে ভয় যেটা পায় উনি, এই ভয়ের পর ওনাকে আসলে চিকিৎসার সাহায্য নিতে হয়। তো উনি একদিন এরকম রাতের বেলা আবার এরকম শুয়ে আছে, দরজায় টকটক করে নক হচ্ছে ওনার সেই মিরপুরে সেই বাড়িতেই। তো এটাতে উনি ফার্স্টে মনে করে যে এই ধরনের নক কক্সবাজার এসে চিঠি মনে পড়ে ওনার যেটা ওখানে হচ্ছিল, ঠিক একই পেসে একইভাবে নক হচ্ছে। উনি উনি দরজাটা খুলে না, ওজন্য উনি দরজা না খুলে পুটিশুটির মধ্যে শুয়ে থাকে এবং এর পরদিন থেকে এরকম হতেই থাকে, দরজায় নক হয়। এটাতে ওনার জীবনযাপন যে পদ্ধতিটা ভালো মতোই ব্যাহত হচ্ছিল, বিকজ উনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিল আর কি কাজকর্ম সব কিছুতেই। এবং রাতে ওই নাইটমেয়ারগুলো থাকতো ওনার, ওই নাইটমেয়ারে কুকুরও দেখা দিত এবং চুলও দেখত উনি। তো লাস্টে যেদিন উনি বেশ অসুস্থ হয়ে যায় সেটা হচ্ছে উনি একদিন এরকম গেট খুলে ফেলে এবং মিরপুরে সে বাসার বাথরুমটাই ছিল আপনার, ওই কাঁথাটা ছিল না। উনি দরজা খুলে যেটা দেখে যে দরজার সামনে দুইটা পা, বেশ লম্বা দুইটা পা, শুধু মানুষের কোনো নাই, দুইটা লম্বা পা এবং বেশ ফর্সা টাইপের দুইটা পা, মাটি থেকে মানে যতদূর দেখা যায় দরজার উপর পর্যন্ত যেটা পা। তো ওই দিন উনি যেটা হয় উনি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে ওনাদের এলাকার ওখানে যে মৌলবি আছে, মৌলবি সাহেব ওনাকে ডেকে নিয়ে আসা হয়। মৌলবি সাহেব ওনাকে বলে যে ওনার উপর বাদী জিনের আসর হয়েছে, ওনাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাবিজ দিয়ে দেয়। এরপর থেকে ওনার আস্তে আস্তে প্রায় নাইটমেয়ারগুলো দূর হয়ে যায়। তো উনি যেটা বলছিল যে এই লেসেন আমাদেরকে ছিল এটাই, যেখানে সেখানে পোশাক পরে যাতে না দাঁড়ানো হয়, মানুষ এই জিনিসটা হঠাৎ করে ফেলে। উনি বলতেছিল যে এটার থেকে উনি যে সাফারিংটা করতে গিয়েছিলেন সেটা যাতে আর মানে উন্নত না করে, এটাই ছিল ঘটনার শুরুতে। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। ঘটনাটির সময়কাল ১৯৭৫ কি ৭৬ সাল। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার বাড়ি হাসনাবাদে, তার নাম হচ্ছে নিরাপদ। এই নিরাপদবাবু উনি পেশায় ছিলেন একজন নৌকা চালক, মানে বোটম্যান। তবে উনি বোটম্যান বলতে এমন বোটম্যান ছিল না যে মানুষ ওই যে খেয়াঘাটে মানে মানুষ পারাপার করে না, এমনটা নয়। উনি নৌকায় মালামাল টানতেন। ওনার নৌকাটি আকারে বেশ বড় ছিল। আগে কি হতো, আগে মানে বর্ষাকালে এই নৌপথেই মালামাল, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে সড়ক পথে খুব মানে যাওয়াটা অনেক কঠিন, দুর্গম আছে না, এখনও তো গ্রামাঞ্চলে অনেক জায়গা আছে যেখানে সড়ক পথে যাওয়াটা অনেক কঠিন হয়। আমি তো এই মুহূর্তে সুনামগঞ্জ আছি। সুনামগঞ্জের হাওড় এলাকাগুলোতে সড়ক পথে মালামাল বহন করা বা এমনিতেও যাওয়া অনেক কঠিন, সেখানে নৌকা বা ট্রলার এইগুলোই সবচেয়ে ভালো মাধ্যম যাওয়ার জন্য। ঠিক তেমনি এখনও কিন্তু অনেক জায়গা আছে, এই জায়গাগুলোতে নৌকাতে যাওয়াটা অনেক সহজ। উনি যেহেতু ওই সময় প্রত্যন্ত অঞ্চলগুলোতে মালামাল পৌঁছে দেওয়ার কাজটি করতেন নৌকায়, ওনার নৌকাতে উনি সহ আরও দুজন ব্যক্তি ছিলেন, তার সহকর্মী এবং তার স্টাফ। নৌকাটি আসলে গুণ টানা নৌকা, আমরা যে বলি না গুণ টানা নৌকায় যে একজন মানে একটা দড়ি নিয়ে টানতে থাকে, পারে দাঁড়িয়ে টানতে থাকে এবং নৌকাটি এগিয়ে যেতে থাকে, নৌকাটি আসলে এরকম নৌকা ছিল। আবার পালতোলা, মানে ওটার সাথে কয়েকটা বিষয় যুক্ত ছিল। এক হলো পালতোলা, আবার গুণ টেনেও নিয়ে যাওয়া যায়, আবার নৌকা বৈঠা দিয়ে বেরো নেওয়া যায়। যদি স্রোতের অনুকূলে থাকে তাহলে মোটামুটি নৌকা খুব ভালো চলতে থাকে। এখন যেখানে যে পরিবেশ আর কি, সেই পরিবেশ অনুযায়ী নৌকাটা সেভাবে তারা ব্যবহার করে চালাতেন। সেটা কোনো যন্ত্রচালিত নৌকা ছিল না, একটা ম্যানুয়াল নৌকা ছিল আর কি। যাই হোক, উনি আশেপাশে এলাকাগুলোতে মালামাল সরবরাহ করতেন
এভাবে চলে যাচ্ছিল তার। একবার কি হলো, ওনাদের যেই জায়গা মানে হাসনাবাদ, সেখান থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা, হেমনগর ঘাট। এই হেমনগর ঘাটে কিছু মালামাল পৌঁছে দেওয়ার অর্ডার আসে। ওই সময়ে ওই নৌকাতে হেমনগর ঘাট পর্যন্ত পৌঁছতে প্রায় 5 দিন সময় লেগে যেত। 5 দিন কিন্তু কম সময় নয়। আর হাসনাবাদ থেকে যেখান দিয়ে যেতে হতো, সেই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। এটি হাসনাবাদ থেকে বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে ভিন্ন নামে আবার বের হয়ে এটি হেমনগর ঘাটের ওদিকে চলে গেছে এবং যাওয়ার সময় সুন্দরবনের কিছু এরিয়া পার হয়ে সেটা যেতে হয়। এখন যেহেতু 5 দিনের একটি পথ, এটি কিন্তু কম না, কিন্তু অনেক অনেক পথ। কিন্তু দূরত্ব কিন্তু ৪৫ থেকে ৫০ কিলোমিটারের মতো, যদিও বা বর্তমান সময়ে নৌকায়, ইঞ্জিন চালিত নৌকায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার কিন্তু খুব বেশি সময় লাগে না। কিন্তু ওই সময় কিন্তু আসলে অনেক সময় লাগতো, কারণ ওইভাবে ম্যানুয়ালি এটা যেতে হবে, সন্ধ্যার পরে নৌকা চালানো যায় না, এরকম বিভিন্ন রকম সমস্যা ছিল। যার কারণে দিনের আলো যতটুকু চালানো যায়, ওনারা এই অর্ডারটা প্রথমে নিলেন। এই কারণে নিলেন কারণ এই অর্ডারটা পাওয়ার কারণে দেখা যেত যে ওনাদের বেশ একটা প্রফিট হতো। কিন্তু নিরাপদবাবুর পরিবার থেকে বারবার নিষেধ করছিল যে না, এত দূরের পথ যেতে 5 দিন আবার আসতে 5 দিন, মানে 10 দিন। আর ওনার পরিবারে কর্মক্ষম উনি একজন মাত্র পুরুষ মানুষ ছিলেন, বা ছোট ছোট বাচ্চা ছিল। এখন একটা পরিবারের কর্তা 10 দিন বাড়িতে থাকবে না, স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটু দুশ্চিন্তা তো হবেই। ওনার ওয়াইফ রাজি হচ্ছিলেন না, কিন্তু তারপরে ওনার ওয়াইফকে বোঝালেন যে 5 দিনে আমার যতটুকু ইনকাম হবে প্রায় 15 দিনের ইনকাম হবে আমার, তাহলে জিনিসটা আমরা তো ক্যান্সেল করতে পারি না, এই অর্ডারটা আমাদেরকে ধরে রাখতে হবে। যাই হোক, ওনার ওয়াইফকে উনি বোঝান, ওনার ওয়াইফ রাজি হন, ওনারা প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু কি হয়, ওনাদের এক নিকট আত্মীয়, মানে এই নিরাপদ বাবুর এক নিকট আত্মীয় মারা যাওয়ার কারণে ওনাদের যাত্রা 2 দিন ডিলে হয়ে যায়। একজন আত্মীয় মারা গেছে, তার সংস্কার করতে হবে, তারপর তাদেরকে সান্ত্বনা দিতে হবে, সেখানে যেতে হবে, আবার আসতে হবে বাড়িতে, মানে তারপর আবার মাল লোড দিতে হবে নৌকায়। সব কিছু মিলিয়ে 2 দিন ডিলে হয়ে যায়। নৌকায় যখন মাল লোড হচ্ছিল, তখন যারা লোড করছিল, যে সমস্ত শ্রমিকরা, তারা নিরাপদবাবুর কাছে জিজ্ঞেস করলেন যে এই মালামাল কোথায় যাবে। তখন নিরাপদবাবু বললেন যে হেমনগর ঘাট যাবে। তখন বলছেন যে হেমনগর ঘাট যাবা, তো ওই দিকে যাওয়ার পথে কিন্তু 2টো জায়গা আছে, এই জায়গা কিন্তু ভালো না, ওই জায়গায় দোষ আছে, সাবধানে যেও কিন্তু। তখন বলে 2টো জায়গা কোন জায়গা, নাম কি? ওনারা ওইভাবে নামটা বলতে পারেননি, বলেছে যে তুমি খোঁজ খবর নিয়ে যেও। আসলে নিরাপদবাবু উনি এগুলোতে গুরুত্ব দেননি। একে তো এই অর্ডারটা ওনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো একটা ইনকাম হতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু রাতের বেলা চলাফেরা করেন, এই সমস্ত টুকটাক ভয়ভীতির ঘটনা হরহামেশাই ঘটতে পারে, এই ধরনের মানসিক একটা প্রস্তুতি তাদের থাকে। সুতরাং সে আসলে এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্বই দেয়নি। নৌকাতে শুটকি মাছ, শশা এবং মোটামুটি কিছু ধরনের সবজি জাতীয় জিনিস ছিল আর কি। এই মালামালগুলো পৌঁছে দিতে হবে। ওনারা রওনা শুরু করেন ফজরের আজানের পরপরই হাসনাবাদ থেকে। তো যাওয়া শুরু করেছেন, তো যাচ্ছেন, সমস্যা হচ্ছে না। আর এই নৌকাগুলো তো আকার একটু বড় থাকে, নৌকার মধ্যেই রান্নার ব্যবস্থা, নৌকার মধ্যে ছোট একটা ওয়াশরুম রয়েছে। আপনারা কিন্তু এখনও দেখবেন যে ট্রলারে এরকম থাকে। এই কারণে নৌকার মধ্যেই ঘুমানো, সবকিছু নৌকার মধ্যেই ব্যবস্থা রয়েছে। মোট লোক 3জন নৌকাতে আছেন। নৌকা নিয়ে যাত্রা শুরু করেন। যেখানে খাবার ফুরিয়ে যায় সেখানে কাছাকাছি কোনো ঘাট থেকে আবার খাবার কিনে নেন, এভাবে যাচ্ছিলেন। সময়টা ছিল এপ্রিল মাসের দিকে, যখন কালবৈশাখী ঝড়ের একটা সময় রয়েছে। যেহেতু সুন্দরবনের কাছাকাছি দিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবেই উপকূলীয় অঞ্চল। চতুর্থ দিন যখন তাদের মানে আর একদিনের পথ বাকি আছে, তখন একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আসার পরে স্থানীয় প্রশাসন থেকে বলা হয় যে নৌকা এখন এই ঘাট থেকে আর ছাড়া যাবে না, কারণ হচ্ছে ঝড়ের আভাস পাওয়া গেছে, এই কারণে নৌকা ছাড়া যাবে। কিন্তু ওনাদের তো যাওয়াটা খুব জরুরি ছিল। এখন ওনারা কি করবেন? বলা হচ্ছে যে রাতে তো যাওয়া যাবেই না কোনোভাবে, দিনের বেলা যদি আবার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে। ওনারা আবার কি করতেন, রাতের বেলাও কিন্তু নৌকা চেষ্টা করতেন নৌকা নিয়ে যাতে একটু পথ এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু রাতের বেলা যাওয়াটা একটু টাফ থাকে। যদি বাতাস অনুকূলে থাকে তাহলে পাল তুলে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেহেতু নৌকা লোডেড, নৌকা বৈঠা বেয়ে কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে যায়। ওনারা যে কাজটি করেন সেটি হচ্ছে এই নৌকাটি ঘাট থেকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখেন। ওনারা দেখতে পান যে ওই নদীর ওই জায়গা থেকে ছোট্ট একটা খালের মতো চলে গেছে।
ওই খালের দুই পাশে বড় বড় জঙ্গল রয়েছে, মানে গাছগাছালি আছে, জঙ্গল রয়েছে। উনি চিন্তা করলেন নৌকা যদি খাটে বাঁধা থাকে এবং বড় ধরনের ঝড় আসে তাহলে নৌকার ক্ষতি হতে পারে। যদি এই খালের মধ্যে নৌকাটি ঢুকিয়ে দেই, আশপাশ মানে গাছে পরিপূর্ণ, তাহলে বাতাস হলেও ওই গাছে লেগে যাবে, নৌকার গায়ে বাতাস ওইভাবে লাগবে না এবং নৌকার কোনো ক্ষতি হবে না। এই চিন্তা করে ওনারা যেটা করেন, বিশেষ করে মানে বাবুর নির্দেশনায় অন্য দুইজন নৌকাটি নিয়ে ওই খালের মধ্যে যান। ওনারা যখন যখন নিয়ে যান তখন সন্ধে হয়ে গেছে, আশেপাশের লোকজন তেমন ছিল না। কয়েকজন যদিও বলছিল যে তোমরা নৌকা কোথায় নিয়ে যাও, ওনারা বলেন যে ওই যে খালের ওদিকে নিয়ে যাই, বলে না ওদিকে নিও না, জায়গাটা ভালো না। কিন্তু ওনারা আসলে ভ্রুক্ষেপ করেননি। আর যেহেতু কয়েকজন বলেছিল ওনারা ভ্রুক্ষেপ করেননি, তারাও আসলে বিষয়টা নিয়ে আর কোনো মাথা ঘামাননি, মানে ওইভাবে জোর করেননি। ওনারা নৌকা ওই খালের মধ্যে নিয়ে যান এবং একটা জায়গায় গিয়ে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে নৌকাটা বেঁধে রাখেন। যেহেতু দুপাশে গাছের সারি, জঙ্গলের মতো বেশ ঘন জঙ্গল আর কি, সুতরাং ঝড় হলেও কোনো সমস্যা হবে না। ওনারা নৌকার মধ্যে ঢুকে পড়েন। আর নৌকার মধ্যে তো আপনারা জানেন যে ওই টাইপের বড় নৌকাগুলোতে কেবিনের মতো থাকে, শোয়ার জায়গা রয়েছে। তো ওনারা রাতের বেলা সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। রাত আনুমানিক 11টা সাড়ে 11টা বাজে। হঠাৎ করে ওনাদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ওনার কাছে মনে হয়েছে হঠাৎ করে নৌকা দুলে উঠেছে। মনে হচ্ছে যে কেউ ওই নৌকা ধরে নাড়াচ্ছে, একবার ডান পাশে মানে হেলানোর চেষ্টা করছে, আবার বাম পাশে হেলানোর চেষ্টা করছে, এরকমটা। প্রথমে উনি ভেবেছিলেন যেহেতু ঝড় হওয়ার কথা রয়েছে, মনে হয় ঝড় হচ্ছে এবং ঝড়ের কারণে নৌকাটা এভাবে দুলছে। কিন্তু যেহেতু ওনারা এক্সপার্ট বোটম্যান ছিলেন, কোনটা ঝড়ের দুলনি আর কোনটা মানুষের দুলিনি এটা ওনারা টের পেতেন। তো ওনার কাছে মনে হয়েছে যে এটি বাতাসের কারণে দুলছে না, এটি অন্য কোনো কারণে দুলছে। উনি বিষয়টি পরখ করার জন্য যে আসলে কী কারণে দুলছে, উনি নৌকার ভেতর থেকে একটু বাইরে মানে উকি দেন। উকি দিয়ে দেখেন যে না, বাইরে তো কোনো বাতাস দেখা যাচ্ছে, মানে বাতাসের কোনো শব্দ শোনা যায় না, বা গাছপালা সেভাবে নড়ছে না, হালকা নড়ছে, কিন্তু নৌকা এভাবে তুলছে কেন? উনি চিন্তা করেন যে ঢেউয়ের কারণে এরকম হচ্ছে কি। উনি ঢেউয়ের দিকেও তাকান, অন্ধকারেও বুঝতে পারেন যে ওই খালের মধ্যে ওই রকম ঢেউ নেই, কিন্তু নৌকা ওইভাবে তুলছে। উনি একটু ভয় পান। ভয় পাওয়ার পরে একটু ভেতরে চলে আসেন আবারও। ভেতরে এসে সাথে থাকা অন্য দুইজনকে ডেকে তোলেন। ওনারা জিজ্ঞেস করেন কি হয়েছে। বলে এই যে দেখো নৌকা দুলছে। তখন বলে বাতাসের কারণে তো নৌকা দুলতে পারে। তখন বলে না, আমি দেখেছি বাতাস নাই বাইরে। তাহলে স্রোতের কারণে হতে পারে, ঢেউয়ের কারণে। বলে না, ওই রকম ঢেউও নাই। তখন দুইজনই বাইরে বের হয়ে, মানে আরও অন্য দুইজন, মোট তিনজনই বাইরে আবার বের হয়ে এসে দেখে হ্যাঁ, কথা সত্য, নৌকা দুলছে। মনে হচ্ছে কোনো মানুষ দোলাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু নিরাপদবাবুর সাথে থাকা দুজন ব্যক্তি তারা ভয় পাচ্ছিলেন, তো নিরাপদবাবু ওদের দুজনকে আশ্বস্ত করে, আরে ভয় কিসের, আমরা তিনজন মানুষ আছি। এরপরে যদি ভয় পাই তাহলে তো যারা ভয় দেখাচ্ছে ওরা তো আরও সুযোগ পাবে। ভয় কিছু নাই, চলো নৌকার ভিতরে চলো। ওনারা নৌকার ভিতরে আবার তিনজন ঢুকে যান, আবার ঘুমানোর চেষ্টা করেন। হঠাৎ করে একটি শব্দ পান। মনে হলো নৌকার মাথার দিকে লাফ দিয়ে কোনো কিছু উঠেছে, ভারী কিছু। তখন নিরাপদবাবু উনি নৌকার যেই জানালা থাকে, জানালাটা একটু ফাঁকা করে সামনের দিকে তাকান। দেখেন কালো কিছু একটা ছায়ামূর্তি নৌকার উপরে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করেন কি এটা কি মানুষ, না অন্য কিছু, না কোনো প্রাণী? তখন তিনি নৌকার বাইরে বের হন না, কিন্তু নৌকার ভেতর থেকেই, নৌকার তো বিভিন্ন জায়গায় ফুটো রয়েছে, সেখান দিয়ে দেখার চেষ্টা করছেন। তিনি দেখতে পান বড় আকৃতির একটি কালো বিড়াল। এই বিড়ালটি ওই নৌকায় যেই মালামালগুলো আছে সেগুলো দেখছে, কোথায় কি আছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওই নৌকাতে অন্যান্য মালামালের সাথে অনেক শুটকি মাছ ছিল। শুটকি মাছগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় রেখে দেয়া হয়েছিল। তো বিড়াল কি করছে, ওই মাছের যেই ঝুড়িগুলো সেই জায়গাগুলো বারবার শুকছে এবং চেষ্টা করছে সেখান থেকে কিছু বের করার জন্য, কিন্তু পারছে না। এরপরে কি হলো যে ওই বিড়ালটি একই রকমভাবে যেভাবে উঠে এসেছিল সেভাবে লাফ দিয়ে আবার ওই ঝোপের মধ্যে নেমে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। যখন বিড়ালটি লাফ দিয়ে নামে তখন নৌকাটি বেশ জোরে দুলে ওঠে। আসলে মানে কোনো একটা মানুষও যদি লাফ দিয়ে নামে তাহলে নৌকা এভাবে, এত বড় একটা লোড নৌকা, দুলে ওঠার কথা নয়, কিন্তু নৌকাটি দুলে ওঠে। নিরাপদবাবু বিষয়টি দেখেন, কিন্তু নৌকার অন্য সদস্যদের কাছে বিষয়টি শেয়ার করেন না। বিষয়টি শুধু বিড়াল বলে চালিয়ে দেন। এটা যে প্যারানর্মাল কিছু হতে পারে এমন কিছু আজ অন্যদেরকে করতে দেননি, তাহলে ওনারাও ভয় পাবেন। ওনারা যেটাই করেন যে ওনারা সিদ্ধান্ত নেন যে রাতের বেলা ওনারা ঘুমাবেন না। ওনাদের কাছে মোমবাতি ছিল। মোমবাতি জ্বালিয়ে তিনজন গল্প করে কাটিয়ে দেবেন। ওনারা যখনই মোমবাতি ধরাচ্ছেন তখনই মনে হচ্ছে কেউ ফু দিয়ে ওই মোমবাতি নিভিয়ে দিয়েছে। কিন্তু নৌকার চারদিক থেকে তো বন্ধ করা ছিল, ভেতরে কিন্তু বাতাস আসছে না। আর বাতাসে যদি বন্ধ হয় তাহলে কিন্তু একটু নিবু নিবু হবে, তারপর বন্ধ হবে। যদি দমকা বাতাসে হয় সেটা ভিন্ন বিষয়,
কিন্তু মনে হচ্ছে কেউ কাছ থেকে ফু দিয়ে বারবার ওই মোমবাতিটি নিভিয়ে দিচ্ছে। তখন ওনারা খুব ভয় পাচ্ছিলেন, তারপরেও ওনারা ঈশ্বরের নাম জপছিলেন। এভাবেই ওনারা রাত পার করে দেন। পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি, মানে ওই রাত্রে। সকালবেলা যখন ওনারা নৌকা থেকে বাইরে বের হন, তখন ওনারা দেখতে পান যে নৌকার সামনে এবং পেছনে 2 জায়গাতেই গাছ পড়ে রয়েছে। এখন নৌকা বের করবে কিভাবে তারা? ওনারা চিন্তা করলেন যে স্থানীয় কিছু মানুষের সাহায্য সহযোগিতা নেই, তাছাড়া তো এই গাছগুলো সরানো সম্ভব নয়। তো ওনারা কিছুটা দূরে গিয়ে কিছু মানুষদেরকে ডাকেন। তখন ওই মানুষগুলো জিজ্ঞেস করেন, তোমাদের নৌকা কোথায় ছিল? বলে, এই যে এই খালের মধ্যে যে 2 পাশে ঝোপ রওয়া রয়েছে সেখানে ছিল। বলে, বলো কি, আমরা তো দিনের বেলায় সেখানে যাই না, ওই জায়গা তো খুব ভয়ানক একটি জায়গা, তোমরা সারা রাত ওখানে ছিলা, তোমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেনি? তখন ওনারা আসলে ওইভাবে স্বীকার করেন না যে না, আমাদের সাথে কিছু ঘটেনি। বলে, ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর, কারণ হচ্ছে ওই জায়গাতে মানুষদেরকে কবর দেয়া হয়, আর কবরটা হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেয়া হয়। অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ যাদের কাঠ কিনে একটি মৃতদেহ দাহ করার মতো সামর্থ্য নেই, তারা অনেক সময় তাদের প্রিয়জনকে ওই জঙ্গলের ওইখানে এসে দাফন করে চলে যান। আবার অনেক ছোট বাচ্চাদেরকে কিন্তু দাহ করা হয় না, তাদেরকে কবর দেয়া হয়। ওই জঙ্গলের ওখানে এসে তারা কবর দিয়ে যান, আর বিভিন্ন সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় মানুষ ভয় পেয়েছে, এজন্য ওই দিক দিয়ে মানুষ যায় না। তখন স্থানীয় লোকদের কাছ থেকে তারা ঘটনা শুনে গত রাত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সত্যতা তারা বুঝতে পারেন, কিন্তু তারা বিষয়টি প্রথমে স্বীকার করে না। তখন তারা বলে যে সামনে পেছনে তো গাছ পড়েছে, আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা নৌকাটি বের করতে পারি। কিন্তু স্থানীয় মানুষরা আসলে তারাও ব্যস্ত ছিল, সবাই খেটে খাওয়া মানুষ, তারা ওইভাবে আগ্রহী হয়নি। তখন নিরাপদবাবু এবং সাথে 2 জন থাকা ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরাই চেষ্টা করি গাছগুলো সরানোর জন্য। কিন্তু এর মধ্যে একটা গাছ এত বড় ছিল যে ওটি না কেটে আসলে নৌকা বের করা খুবই কঠিন ব্যাপার। তারা সারাদিন চেষ্টা করে ছোটখাট বেশ কিছু গাছ অপসারণ করতে পারলেও মেইন যে গাছটি, যেটি তাদের পথ আগলে দাঁড়িয়েছিল, মানে তাদের যাওয়ার জন্য যে পথটি, সেই পথটির পথে বড় ধরা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটি তারা নড়াতে চড়াতে পারছিলেন না। তখন তারা সিদ্ধান্ত নেন যেহেতু বিকাল হয়ে গেছে, আজকে আর সম্ভব হবে না, নৌকা বের করতে পারবো না, আজকে রাত্রেও আমাদেরকে এখানেই থাকতে হবে। এখন নিরাপদবাবুর সাথে অন্য যে 2 জন ছিল, যে 2 জন সহকর্মী, তারা এখানে কোনোভাবেই রাত থাকতে রাজি না। তখন নিরাপদবাবু অভয় দিলেন যে আর কিছু হবে না, ভয় নেই, আমরা 3 জন আছি না, আমরা ঈশ্বরের নাম নিব, সুতরাং ভয়ের কিছু নেই। যাই হোক, ওনারা রাত্রে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর এদের মধ্যে একজন, তিনি বলেন যে ওয়াশরুমে যাব। এখন যদিও নৌকার মধ্যেই ওয়াশরুম রয়েছে, তখন তিনি বললেন যে না, আমি নৌকার ওয়াশরুমে যাব না, আমি নৌকা থেকে নেমে এই যে ঝোপের মধ্যে যাব। তখন অন্য 2 জন নিষেধ করে যে না, রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। বলে, না, হাতে তো লাইট আছে, টর্চ লাইট আছে, সমস্যা কি, টর্চ লাইট নিয়ে যাব। তখন অন্য 2 জনের নিষেধ সত্ত্বেও একজন টর্চ লাইট নিয়ে ওই ঝোপের ইসে যান। তবে অন্য 2 জন জেগেছিলেন যে ও না আসা পর্যন্ত আমরা জেগে থাকব, যদি বিপদ আপদ হয়। আর জিনভূত পরের কথা, এমনিতেও তো সাপ বা অন্যান্য পোকামাকড় তাকে ক্ষতি করতে পারে, এজন্য তারা জেগে থাকবেন আর কি। তো এভাবে 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, ওনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। যখন 15-20 মিনিট হয়ে গেছে, তখন নিরাপদবাবু তার সাথে থাকা আরেকজন সহকর্মী তার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। একজন নৌকার এক মাথায় গিয়েছে, আরেকজন নৌকার আরেক মাথায় গিয়েছে, 2 জন টর্চ লাইট হাতে নিয়ে ওই ঝোপের মধ্যে টর্চ লাইট মারছে এবং তার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নিরাপদবাবু উনার টর্চের আলোতে দেখেন যে উনার যে সহকর্মী নৌকা থেকে নেমেছিল, সে, মানে মনে হচ্ছে সে একটা প্যান্ট পরা ছিল আর খালি গায়ে ছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ যদি উপুর হয়ে পড়ে থাকে, কেউ যদি পা ধরে টানতে টানতে তাকে নিয়ে যায়, কেমন দেখা যায়, ঠিক তেমনি মনে হচ্ছে টর্চ লাইটের আলোতে দেখছিলেন যে ওনার ওই সহকর্মীকে, সে উপুর হয়ে পড়ে আছে এবং কিছু একটা পিছন থেকে টেনে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিরাপদবাবু জোরে একটা চিৎকার করে ওঠেন এবং তার অন্য সহকর্মীকে ডাক দেন, বলে, চল চল, তাড়াতাড়ি চল, বিপদে পড়েছে। তখন তারা 2 জন যান, গিয়ে একটা ভয়ানক দৃশ্য দেখেন সহকর্মীর যে মাথা, এটি ওই মাটির মধ্যে ঢুকিয়ে রেখেছে গলা পর্যন্ত, এবং ওই লোকটি হাত পা ছটপট করছে, মানে ছড়াছড়ি করছে আর কি। তখন ওনারা 2 জন মিলে তাকে মাটির ভিতর থেকে তার মাথা টেনে বের করেন, আর একটু হলেই তিনি মারা যেতেন। যাই হোক, এ যাত্রায় তিনি প্রাণে রক্ষা পান, তাকে নৌকায় নিয়ে আসা হয়। 2 জন ধরাধরি করে নৌকায় নিয়ে আসেন, তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন বলে যে সে যখন ওয়াশরুম করা শেষে ফিরছিল, তখন ভয়ঙ্কর একটি শব্দ শোনে। কেউ পেছন থেকে বলে ওঠে, তোরা এই জায়গায় কেন এসেছিস? প্রথম রাত ছিলি, কিছু ক্ষতি তো করিনি, আজকেও কেন থাকলি, কেন গেলি না? এই জায়গা আমাদের, এখানে কেউ আসবি না, সকলের আশা এখানে বারণ। তারপরে আর তার কিছু মনে নেই। ওরা সারা রাত এবারও জেগে কাটান।
পরের দিন সকালবেলা স্থানীয় মানুষদেরকে সব ঘটনা খুলে বলেন যে আমরা খুব বিশাল একটা বিপদে পড়েছি, আপনারা আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারব না। এখান থেকে ওনাদের এই বিপদের কথা শুনে স্থানীয় মানুষদের মনে দয়া হয় এবং তারা সকলে এগিয়ে আসেন। তারা এই গাছটি এখান থেকে সকলে মিলে কেটে অপসারণ করেন, পথটি উন্মুক্ত করে দেন এবং নৌকা নিয়ে বের হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে সুন্দরবনের কাছাকাছি তো জোয়ার ভাটা হয় নদীগুলোতে, তো চাইলেই কিন্তু সবসময় নৌকা বের করা সম্ভব হয় না। জোয়ার ভাটার সময়টা মিলিয়ে বের করতে হয়, যার কারণে ওনারা কিন্তু চেষ্টা করেছিলেন যে যাতে ভাটার সময় কাজ করবে, জোয়ারের সময় কাজটা স্থগিত থাকবে। তো ওইভাবে সময় মিলিয়ে করতে গিয়ে ওনারা একদিনে 3 জন মিলে কাজ শেষ করতে পারেননি। আর ওনাদের হাতে তো ওরকম ইকুইপমেন্টস ছিল না, করার ছিল না, দা ছিল না, যতটুকু ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করেছেন। স্থানীয় মানুষদের কাছ থেকে টুকটাক সহযোগিতা নিয়েছিলেন, তারা ইকুইপমেন্টস দিয়ে হেল্প করেছিল, কিন্তু শ্রম দিয়ে হেল্প করেনি। যদিও পরের দিন যেদিন দ্বিতীয় দিন যে বিপদ হয় তার পরের দিন সকলে মিলে হেল্প করেন এবং তাদের নৌকা বের হয়ে আসতে সহযোগিতা করেন। তারপরে হেমনগর ঘাটে তারা চলে যান, দ্রুত মাল আনলোড করে তারা আবার ফিরে আসেন। যখন ফিরে আসার পর প্রত্যেকেরই কিন্তু ভীষণ জ্বর হয়েছিল, তবে জ্বর ছাড়া তাদের আর কোনো সমস্যা হয়নি। সেবারের যত্রয় তারা প্রাণে রক্ষা পেয়েছিলেন। আর পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনারা যখন ফিরে এসেছিলেন যে ওই যে নৌকাতে ওঠার সময় যে বলেছিল যে তোমরা যে এই পথ দিয়ে যাবা, এখানে কিন্তু 2টা খুব খারাপ জায়গা রয়েছে, দোষের জায়গা, মানুষ অনেকেই ভয় পায়, বিপদে পড়ে। ওনারা এই একটা জায়গায় পড়ে গিয়েছিলেন। এই জায়গাটির নাম আমাকে সন্তু ঘোষ যতটুকু বলেছে সেই জায়গাটির নাম উনি নিশ্চিত হতে পারেননি, তবে যতদূর নিশ্চিত হয়ে বলেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুমারগঞ্জ নামক একটি জায়গা। সেখানে তারা এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলেন। যাই হোক, এটি ছিল সন্তু ঘোষের পাঠানো প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথী আছেন। শুরু করছি নতুন গল্প, আর গল্পটি আমাদের কাছে লিখছেন মোহাম্মদ নাকিব, যশোর থেকে। তিনি ঠিক যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাত তখন প্রায় 1টা, কনকনে শীতের রাত, আর চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা একটি গ্রাম। গ্রামের কাঁচা রাস্তার ধারে টর্চের টিমটিম আলোয় হেঁটে চলছে 3 বন্ধু, মামুন, রফিক আর জামিল। তারা পাশের গ্রাম থেকে একটি গানের জলসা অর্থাৎ কনসার্ট শুনে ফিরছে। শহর থেকে দূরে একটি বন্ধ মাইল ফলকে গ্রামের শীতকালের রাত 10টার পরেই রাস্তা অনেকটা ফাঁকা হয়ে যায়, তার অনেক গভীর একটা রাত। আর এই গভীর রাতে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আর এই গভীর রাতে তারা 3 জন রাস্তায় চলছে, কোনো প্রাণীও নেই এমন মনে হয়। মামুন আর রিফাক হাতে একটা টর্চ, কিন্তু কুয়াশা এতটাই ঘন যে টর্চের আলো যেন কয়েক হাত দূরে গিয়েও মিলে যাচ্ছে। শীতকালে তারা সাধারণত এত রাত করে বাড়ি ফেরে না, কিন্তু কনসার্টটা জমে যাওয়ার কারণেই দেরি হয়ে গেল তাদের। দর্শক, গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আমি আশা করব যারা যারা আমাদের এই আজকের আজকের ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করছি সুন্দর একটি গল্প আপনাদেরকে উপহার দিতে পারব। আর যারা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে করবেন, কেমন লাগে আমাদের এপিসোডগুলো। এবং যারা যারা আমাদের কাছে আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে চান, তারা কিন্তু চাইলেই আপনাদের গল্পগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের দেওয়া জিমেইলে অথবা ফেসবুক প্রোফাইলে। তো দর্শক, তারপর রফিক বলছে, শালা এবার শীতটা যেন বড্ড বেশি ঝাঁকিয়ে পড়ছে। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে বলল রফিক। জামিল, যে কিনা বরাবরই একটু ভীতু স্বভাবের, ফিসফিস করে বলল, আর এই ঘন কুয়াশায় কেমন যেন গাটা ছমছম করছে, মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। মামুন হাসল, দত্তর, তুই তো সবসময় ভূত করিস, চারদিকে শুধু কুয়াশা আর কিছুই না, সাহস করে হাঁটতে থাক। কিন্তু জামিলের কথা শুনে রফিকও কেমন যেন অস্বস্তি হল। সে একটু জোরে হাঁটার চেষ্টা করল। তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে রাস্তার একপাশে বিশাল এক বাঁশঝাড় আর অন্য পাশে একটা পুরনো আমলের কবরস্থান। এই জায়গাটা নিয়ে গ্রামের নানা ভৌতিক গল্প প্রচলিত আছে। বিশেষ করে বাঁশঝাড়ের পাশে থাকা কবরটা নাকি একজনের পাপঘাতে মৃত্যু মানুষের। এই রাস্তায় রাতের বেলা কেউ আসে না, তাই তারা দ্রুত বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই হঠাৎ তাদের টর্চের আলোটা তপ করে নিভে গেল। 3 জনেই থমকে দাঁড়াল। চারদিকে ঘুটঘুট অন্ধকার, ঘন কুয়াশায় চাদরের আলোয় খুঁজে পাচ্ছে না, শুধু বাঁশপাতার ঘষা খাওয়ার এক অদ্ভুত শব্দ আর শিয়ালদের করুণ ডাক ছাড়া আর কোনো শব্দই পাচ্ছে না তারা। কি হলো রে? আমার টর্চ তো ভালোই ছিল, রফিক কাঁপতে কাঁপতে বলল। মামুন তার টর্চটা ঝাঁকিয়ে দেখল, কিন্তু কোনো লাভ হলো না। আমারটাও বদ্ধ মনে হয়, ব্যাটারি ফুরিয়ে গেছে। এই শীতে এখন আমরা কিভাবে পথ চলব? জামিলের গলা দিয়ে আওয়াজ বের হলো না, সে শুধু রফিকের চাদরটা খামচি করে ধরে রইল। এমন সময় বাঁশঝাড়ের দিক থেকে একটা খসখস শব্দ ভেসে এলো।
মনে হলো যেন শুকনো পাতার উপর দিকে কেউ তাদের দিকে এগিয়ে আসছে। রফিক সাহস করে জিজ্ঞাসা করল, কে কে আছে ওখানে? কোনো উত্তর নেই, শুধু খসখস শব্দটা যেন একটু কাছে চলে আসছে। মামুনের গলা নামিয়ে বলল, চুপ, মনে হয় কোনো বুনো জানোয়ার হবে, সাবধানে পা টিপি করে চল, জোরে দৌড়ানো যাবে না, হয়তো ভয় পেয়ে তাড়া করবে। কিন্তু জামিলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্রচণ্ড জোরে চিৎকার করে দৌড় দিতে শুরু করল, ভূত এসেছে, ভূত! জামিলের চিৎকার শুনে রফিক আর মামুন তারা স্থির থাকতে পারল না। তারা দুজনও দৌড় শুরু করে দিল। তারা দৌড়চ্ছে আর শুনতে পাচ্ছে খসখসে শব্দটা যেন তাদের ঠিক পিছনেই দৌড়ে আসছে, আর তারা তাদের থেকেও বেশি জোরে দৌড়ানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই শব্দটা খুব কাছে চলে এলো। এবার শুধু খসখস নয়, যেন সঙ্গে একটা ভারী শ্বাস-প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যেন কোনো মানুষ খুব জোরে দৌড়াচ্ছে, কিন্তু সেই নিঃশ্বাসের শব্দটা অস্বাভাবিকভাবে মানুষের নিঃশ্বাসের মতো নয়, যেন একটা ভারী আর অনেক একটা ঠান্ডা আওয়াজ। বাবন দৌড়াতে পিছনে তাকিয়ে না দেখলেও ঘন কুয়াশার মধ্যে একটা অন্ধকার অস্পষ্ট অভয়বায় তাদের দিকে এগিয়ে আসছে। সেটা ঠিক মানুষের মতো নয়, কিন্তু অনেকটা লম্বা এবং দ্রুত গতিসম্পন্ন। হঠাৎ জামিলের একটা পায়ে হচট খেয়ে রাস্তায় পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল, জামিল উঠে আয়! কিন্তু জামিল উঠার আগেই সে অস্পষ্ট অবয়বাটা তার একবারে কাছে চলে আসলো। মামুন আর রফিক ভয়ে ভরে দাঁড়িয়ে পড়ল। তাদের শরীর জমে গেল। তারা দেখল সেই ছায়ামূর্তিটা জামিলের দিকে ঝুঁকে পড়ছে। তারপরেই তারা শুনতে পেল জামিলের বিকট আর্তনাদ, আর এরপরই একটা হিমশীতল নীরবতা। মামুন আর রফিক ভয়ে জমে গেল। তারা দেখল সেই অন্ধকার মূর্তিটা এবার তাদের দিকে ঘুরে দাঁড়াচ্ছে। সেই কুয়াশা অন্ধকারের মধ্যে তারা শুধু অনুভব করতে পারল একজোড়া জ্বলন্ত চোখ যেন তাদের দিকে স্থির করে তাকিয়ে আছে। পালিয়ে যা, এক্ষুনি পালা, কোনো মতে ফিসফিস করে বলল মামুন। দর্শক, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছি বাবু ভাইয়ের ভাষায়। বাবু ভাই, আপনার নেক্সট। থ্যাংক ইউ ভাই। এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছেন ফাকিম হোসাইন। সে প্রায়ই এসেছেন এর আগেও কয়েকবার। তো স্টোরিটা হচ্ছে আমার নানার মামার ঘটনা, ওনারা যাকে বড় আব্বা বলেন। আর ঘটনাটা হচ্ছে যশোরের কোনো একটা এলাকার ঘটনা। তো সময়টা ছিল অনেক আগের সময়। তো ওই সময় আপনার গ্রাম এত মানে শহরের রূপ পায়নি আর কি, আলো এবং লাইটিং খুব একটা হয়নি ও সময়। তো ওর বড় আব্বা সাথে আরও ফ্যামিলির আরও ২-১ জন ছোট মানুষকে নিয়ে তারা গিয়েছিল মাছ ধরতে আর কি। তো মাছ ধরতে গিয়েছিল এরকম বিকেলের দিকে আর কি, দুপুরের পরে আর কি। তো দুপুর থেকে প্রায় বিকেলের পর পর্যন্ত, পড়ন্তবেলা পর্যন্ত মাছ ধরে। এই সময় বেশ মাছ উঠে, অনেক মাছ তারা কালেক্ট করে সেখানে। কালেক্ট করে জমানোর পর একসময় দেখে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে স্ক্রিনিং ডার্ক, সূর্য হেলে গেছে একদিকে এবং বেশ মেঘ করছে আকাশে। তো তার বড় আব্বা বলে, মাছ তো পাওয়া গেছে, আরও মাছ পাওয়া যাবে, তো এক কাজ কর, তোরা বাতি নিয়ে আয়, অন্ধকারে তো আর দেখা যাবে না। তো সাথের যে ২ জন ছিল ওরা বাতি আনতে চলে গেল। তো উনি একলা ওখানে বসেছিলেন, বসে আছেন। উনি অন্ধকার ঘনায় আসতেছে, উনি তাকায় দেখতে দেখতে একসময় দেখে যে মানে আপনার সূর্য ডুবে যাচ্ছে, মেঘ হেসে জড়ো হচ্ছে। এর মধ্যে উনি দেখে দূরের মাঠে, বেশ দূরে, মানে বেশ অস্বাভাবিক লম্বা, মানুষের থেকে বেশ খানিকটাই লম্বা হবে, মানে মানুষ আমাদের এতটা লম্বা হয় না, লাইক 9-10 ফিট নাইট একটা মানুষ। এবং সে মানুষটার মুখটা হচ্ছে আপনার পাখির মতো, এবং মানে বেশ পাখির মতো মুখটা, মনে হচ্ছে ডানা আছে, এরকম একটা লম্বা জিনিস কেটে কেটে আসতেছে সে মাঠের ভেতর দিয়ে। এবং বারবার যে আপনার মেঘ যখন সরে যায় তখন একটা আবছা আলোতে আরও ভালো মতো বোঝা যাইত। তো এরকম আস্তে আস্তে সেই জিনিসটা আপনার ঠিক আপনার সেই নদীর পাড়ে, যেখানে ওরা জাল ফেলে বা ধরছে জমায় রাখছে, ওই জায়গায় এসে আস্তে আস্তে ছোট হতে শুরু করলো, মানে তার হাইটটা কমে যেতে শুরু করলো। পরে ঠিক মানে খুব খাটো হয়ে গেল এবং একটা মানুষের মতো আকৃতি নিয়ে সে হামাগুড়ি দিয়ে মানে হাঁটুর মধ্যে হাঁটু মোড়ে বসলো, বসে সেই মাছের যেই ইভেন ওখান থেকে মাছ খাওয়া শুরু করলো। তো উনি বেশ দূরে বসে উনি খুব হতভম্ব হয়ে গেলেন, যে ভয়ও পাইছেন অনেক, যে এরকম একটা উদ্ভট জিনিস উনি দেখেন নাই উনি, এবং অনেক ভয় পেয়ে উনি মানে মানে হতবিহব্বল হয়ে গেছে খুব, মাছ খেয়ে ফেলতেছে ওখানে। উনি যেটা করলো, উনি একটা সিগারেট ধরালো, বিড়ি, যেটাকে গ্রামের মতো বিড়ি, উনি বিড়ি ধরালো। যদিও বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, গল্পের প্রয়োজন বলা লাগতেছে। তো যেটা করলো আর কি, উনি একটা বিড়ি ধরালো। তো বিড়ি ধরায় উনি দেখতেছে, তখন হঠাৎ করে তাকে দেখি জিনিসটার নাই ওখানে। আবার উনি দেখতেছে যে জিনিসটা ওখানে আছে, মানে জিনিসটা ওনার চোখে বারবার আসছে রাত্রে, এরকম একটা সিচুয়েশন। তো বেশ ভয় পাইছে উনি।
তো এরকম সময় দূর থেকে দেখলো যে উনি যাদেরকে পাঠাইছিল লাইট নিয়ে আসতে তারা আপনার ফ্ল্যাশ লাইট নিয়ে ওই যে দূর থেকে আসতেছে এবং আলো মারতেছে। দেখার পর আলোটা যখন কাছাকাছি আসে তখন দেখে ওখানে কিছুই নাই, জায়গাটা পুরো আপনার শূন্য। এটা দেখে উনি যেটা করে, উনি বলে ফ্ল্যাশ লাইট নিয়ে ওদেরকে বলে আর টর্চ নিয়ে উনি সামনে যায়। সামনে যেয়ে লাইট মারে, লাইট মেরে ওই জায়গায় যেয়ে দেখে যে মাছ যেরকম ছিল সেখান থেকে কিছু মাছ হয়তো কমে গেছে, ওরকম নাই, বাট যে কটা ছিল উনি বলে আজকে আর মাছ ধরা লাগবে না, চল আমরা চলে যাই এখান থেকে। তো মাছ যেগুলো ছিল সেগুলো নিয়ে উনি রিটার্ন করে ঘুরে আসতেছে। তো যখন যাওয়ার পথে যারা আপনার ওনার সাথে ছোট যারা ছিল তারা বয়সে অপেক্ষাকৃত কম এবং তারা ওনার থেকে ইয়াং, তো আগে হাঁটতে দিত উনি। তো ওরা হাঁটতেছে আগে, উনি পেছনে। তো হাঁটতে হাঁটতে ওনার হঠাৎ মনে হচ্ছে যে পিছনে কিছু একটা আসতেছে। এই অবস্থায় উনি পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখে কয়েকটা বেড়াল, মানে কালো রঙের প্রায় ৫-৭টা বেড়ালের মতো ওনাকে ফলো করে করে আসতেছে। তো এটা দেখে উনি, এবং প্রচণ্ড দুর্গন্ধ, একটা বিচ্ছিরি একটা দুর্গন্ধ উনি পাচ্ছে। তো এটা পাওয়ার পর উনি ভয়ে ওই ছেলেদেরকে বলতে গেছিলেন একবার, তো তারপর উনি সাহস করে বলে না, যে বলার পর ওরা আবার কিছু দেখে ভয় না পায়। তো উনি আবার একটু পরে যখন তাকাইছে, তাকায় দেখে ওখানে কিছু নাই, কিন্তু গন্ধ আসতেছে। তো উনি হেঁটে যাচ্ছে, তো পাশে একটা বাঁশঝড় ছিল। বাঁশঝড়ের পেছনে একটা কবরস্থান, কবরস্থানের কোণায় উনি দূর থেকে দেখে একটা, মানে একটা মানুষ বসা পুজো হয়ে, তার গায়ের মধ্যে আপনার কাফনের একটা কাপড়ের মতো পরানো। তো দেখার পর উনি দেখল যে ওই বিড়ালগুলা পিছন থেকে মানে খুব শাট করে লাফ দিয়ে ওই কবরের যে পাশে যে কবরস্থানের যেই বাড়ি লচি বুড়ো লোকটা তার কাছে যেয়ে পড়ল, পড়ে তারাও ঠিক ওনার মতো এরকম সাদা কাফন পরা কিছু ইসের মতো হয়ে গেল। তো এটা দেখার পর ওনার হাত শরীর ঝিমঝিম করে ওঠে। উনি কোনো মতে বাসায় কোনো মতে ফিরে আসে। আসার পর উনি অনেক অসুস্থ হয়। ওনার অনেক জ্বর আসে। এই অবস্থায় ওনাকে নিয়ে যায় বাড়ির লোকজন, যে কয়েকদিন পরে যে কি ব্যাপার, ডাক্তারটা দেখায়, কাজ হচ্ছে না। তখন ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তো সেই কবিরাজ তাকে দেখে বলে, তার সাথে কথা বলে। আচ্ছা, কবিরাজ যখন তাকে ঝাড়ে, দেখে যে তার শরীরের মাথা থেকে পায়ের কাছ থেকে একটা গরম বাতাসের মতো নেমে। তো কবিরাজ বলে যে তোমার কি হয়েছিল, ওনার সাথে কথা বলে যে তুমি যমের হাত থেকে বেঁচে গেছো। তুমি খুব খারাপ একটা জিনিসের কাছ সামনে পড়ছিলা, তো তুমি যখন ওই মাছ খাচ্ছে ওই সময় যদি তুমি বাধা দিতা, তাহলে তুমি একলা ছিলে, হয় তোমাকে মাটিতে গেড়ে ফেলতো অথবা তোমার কোনো ক্ষতি করে দিত। যাই হোক, তুমি করো নাই, তোমার উপর যে প্রভাবটা পড়ছিল সেটা আমি ঝেড়ে দিলাম, এখন তুমি মোটামুটি সুস্থ। আর এভাবে উনি সুস্থ হন পরে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। তো প্রথম যে ঘটনাটি শেয়ার করব সেটা আসলে ২০১২-র ঘটনা। আপনি জানেন যে আমি ঢাকার মিরপুরে থাকি। তখন আমি ভাষণ টেকে থাকতাম। ভাষণ টেকে আমার একজন কাছের খুব বন্ধু ছিল, ও আমার চেয়ে ২ থেকে ৩ বছরের সিনিয়র। আমরা প্রায় রাত জেগে আড্ডা দিতাম, রাত ১টা-২টা পর্যন্ত। তো যেদিনকার ঘটনা, ওই দিন একটু আকাশটা মেঘলা থাকায় একটু আর্লি বাসায় চলে যায়। আচ্ছা। তো চলে যাওয়ার পর যেটা হয়, সোহেলের মুখ থেকে, মানে আমার ফ্রেন্ডের মুখ থেকে পরবর্তীতে ঘটনাটা যখন শুনি, ঘটনাটা ছিল এরকম যে ও বাসায় চলে যাওয়ার পর তখন হয়তো রাত ১২টা বা ১টার কাছাকাছি, ১২টার বেশি, ১টার কাছাকাছি, শুনে তখন ওর একটা কাজিন থাকে, নাম হচ্ছে ইমরান। ওরা ওই এলাকাতেই থাকত, কিন্তু ওই সময় ওর বাবা উত্তর খান। আমি জানি টঙ্গীর ভিতর পড়েছে, হয়তো উত্তর খান অনেকেই চিনে থাকবেন। কিন্তু ওইখানে একটু মফস্বলের মতো, গ্রামের মতো পরিবেশ। ওই জায়গাতে জায়গা কেনে এবং ওর বাবা ওখানে টিন শেড বাড়ি তৈরি করে। আচ্ছা। তো পরবর্তীতে তারা ভাবল যে ঢাকা শহরে বেশ ভাড়া গুনতে হয়, তো নিজেরা যেহেতু বাড়ি করেছে, তো ওরা চাইতেছিল যে ওইখানে গিয়ে ওরা থাকবে। আচ্ছা আচ্ছা। তো ওদের যে ঢাকার বাসাটা ছিল, ওদের ঢাকায়ও নিজেদের বাসা ছিল, কিন্তু ওর আব্বা চাইতো যে সব সময়, মানে এখানে যে ফ্রেন্ড সার্কেল একটু উটকো টাইপের, তো বাচ্চাদেরকে অন্যভাবে মানুষ করার জন্য তারা ওইখানে শিফট করে। আচ্ছা। তো যেদিন মূল ঘটনায় যদি আসি, বেশি কথা না বলে, সেটা হচ্ছে যে ওই দিন রাত ১২টার কথা বলছিলাম। ১২টার দিকে ওর ইমরানের সাথে সোহেলের সম্পর্কটা ছিল হচ্ছে, ইমরান ছিল সোহেলের খালাতো ভাই। ইমরান ১২টার দিকে বাসায় আসে। আসার পরে সোহেলের সাথে দেখা হয় গেটেই। দেখা হওয়ার পর জানায় যে ওর আব্বা খুব অসুস্থ, এখন ওর সাথে যেতে হবে দক্ষিণে। তো সোহেল দেখল যে এত রাত এখন যাবে, তো এখন যাওয়া সকালে যাওয়া অনেকটা একই কথা। আচ্ছা। তো বলল যে তুই আসছিস, তুই ফোন দিয়ে আসতি, আমি চলে যাইতাম, তুই কষ্ট করে আসছিস আবার। তো বলল যে সমস্যা নেই, ও আবার অফিস করত ঢাকাতেই, ইমরান।
তো বলল যে অফিস শেষ করে একটু আড্ডা দিয়ে ভাবলাম যে একসাথে যাই। বলে এত রাত্রে হয়তোবা আমরা উত্তরা পর্যন্ত যেতে পারবো বা টঙ্গী পর্যন্ত যেতে পারবো, কিন্তু ভিতরের রাস্তাগুলির জন্য রিক্সা বা অটোরিক্সা যে গাড়িগুলি সেগুলি পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। তো সবচেয়ে ভালো হয় আমরা যদি সকালের দিকে রওনা দেই, তুই থাক, আমরা একসাথে সকালে যাব। তো ইমরান বলল যে না, সকালে আবার খুব তাড়াতাড়ি উঠতে আমার এলাকায় কিছু কাজ আছে, একটা দিনই ছুটির দিন থাকে, শুক্রবার। তো এখান থেকে গেলে সবকিছু মিলে মানে টাইম ওয়েস্ট হবে, থাকতে চাইল না। তো বলল যে টাইম হবে, এত রাত্রে আসলে যাওয়া ঠিক হবে না। দেখতো কতক্ষণ পর যখন বুঝতে পারল যে সোহেল আসলে যাচ্ছে না এত রাত্রে ওর সাথে, তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তো একটু স্মোকিং করত। তো সোহেল হচ্ছে ইমরানের চেয়ে সিনিয়র ছিল, যতটা সিনিয়র ছিল আমার চেয়ে, অর্থাৎ ইমরান এবং আমরা সমবয়সী বলা চলে। তো স্মোকিং করতো, সুতরাং ভাবল যে স্মোক করবে, হয়তো বাইরে চায়ের দোকানে যাবে। তো কিছু বুঝতে পারল না, বলল যে ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা, সোহেল আপার হচ্ছে ঘরে তো সাধারণত দেখা যায় যে আমাদের সব সময় তো ভালো খাবার হয় না, ঘরের মধ্যে যেরকম হয় ওরকম রান্নাবান্না হয়। তো অ্যাজ এ গেস্ট কাজিন আসছে, তো ওর ওয়াইফকে বলল যে ডিম ভাজতে। আচ্ছা। তো রান্নার পরে ভাত বাড়ার পরে ও প্রায় আধা ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, এতটা সময় লাগার কথা না চায়ের দোকান থেকে ফিরতে। তো ভাবল কি ব্যাপার, এতক্ষণ আসতেছে না। তো সোহেল ফোন দিল ইমরানকে। ফোন দেওয়ার পরে যেটা হলো যে ওর ফোন বন্ধ। আচ্ছা, ওর ফোন বন্ধ, ভাবলো কি ব্যাপার, ও আসার সময় আমাকে ফোন দিয়ে আসলো না, এখন ফোন বন্ধ, ওকে ফোন আনলো না সাথে। তো আরও কিছুক্ষণ ওয়েট করার পরেও ভাবলো যে ও কি চলে গেল তাহলে আমাকে না বলে। আচ্ছা, তো ও একটু রাগ করছে, যাস তো, তুই চলে যা, আমি সকালে যাব বা কিছু বলে তো যাবি যে ভাই আমি চলে যাচ্ছি। একটু রাগ হওয়াটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা তো ও কি করল, রাত্র প্রায় 1টা বা 1:30 বাজে, আচ্ছা 1:30টার দিকে হচ্ছে ওর খালুকে ফোন দিল আচ্ছা যে ও বাসায় গেছে কিনা বা কেন যাইতে বলছিল এই ব্যাপারটা জানার জন্য। তো খালুকে যখন ফোন দেয়, 2-3 বার ফোন দেয়, খালু ফোন পিক করে না। তো একটু টেনশন হয় যে বাসায় গিয়েও ফোন দিল না, অনেক খালুরও ফোন ধরতেছে না, খালুরও ফোন ধরছে না, একটু কনফিউশন, তো একটু টেনশন তো স্বাভাবিকভাবেই, যে সিরিয়াস কিছুই বোধহয়, সকাল সকাল চলে যাবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে এসে করতেছিল। তো রাত্রে ঘুম হচ্ছিল না, কেন যেন ওদিন রাতে ঘুম হচ্ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিল হালকা। তো রাত্র 9:30 হবে। 3টা হবে। এই সময় খালুর নাম্বার থেকে ফোন আসছে। ফোন আসার পরে ও ফোন ধরল। তো ফোন ধরার পরে বলতেছে কি খালু ফোন দিয়েছে, ফোন ধরতেছে না। তো খালুর কণ্ঠটা একটু ভারী ভারী, বলল যে মানে ওর বাবা ইমরানের বাবা ফোন দিছে। তো বলল যে আচ্ছা খালু, ফোন দিছিলাম যে ইমরানরে তো পাঠাইছিলেন আমাকে নেওয়ার জন্য, তো ইমরান তো চলে গেছে, কিছু বলাও যায় নাই ও কি বাসায় গেছে বা কিছু, আমি তো একটু টেনশনে ছিলাম, এই জন্য আপনারা ফোন দিছিলাম। তো বলল যে তোর ওখানে কখন গেছিল, মানে খালু জিজ্ঞেস করতেছে কখন গেছিল। বলল যে 12টা-1টার দিকে। খালু বলল যে কি বলতেছিস তুই, ও 12টার দিকে কেমনে যাবে? কেন 12টার দিকে কেমনে যাবে? অফিস ছিল, অফিস থেকে এদিকে আসছে। কেন, ও কি অন্য কোথাও যাওয়ার কথা বলছে? ও হয়তো বাবার কাছে বা খালুর কাছে আর কি অন্য কোথাও যাওয়ার কথা বলছে, ও এখানের কথা বলছে। এই জন্য খালু একটু শক যে অন্য জায়গায় কথা বললে এখানে কিভাবে আসলো। তো বলল যে কেন, ওকে অন্য কোথাও যাওয়ার কথা বলছে নাকি বাসায়? ও তো আমার এখানে আসছিল। তখন বলল যে খালু কান্না করতেছে যে ও তো মারা গেছে, মানে সুইসাইড করছে। তো সোহেল তো শক, ওর ঘাম দিচ্ছে যে কি বলেন, মানে কখন মারা গেছে। তার চেয়ে বড় কথা হলো যে মানতে পারতেছে না যে যে সোহেলের সাথে রাত 12টার দিকে দেখা হইল, হ্যাঁ, সে তার এই সময়ে 3 ঘন্টার মধ্যে তার মৃত্যুর খবর শুনতে হবে। মানে আনএক্সপেক্টেড, একেবারেই অপ্রত্যাশিত একটা খবর। তো ও বলল যে কি বলেন, কখন কি হইছে? তখন বলল যে ও তো আমরা জানি না, রাত্র 10টার দিকে ওর মা ওকে খাবার রেডি করে ওর খাবার জন্য ডাকতে গেছে। তো ও দরজা খুঁজতেছিল না, অনেকক্ষণ পর তো আমি ভাবলাম যে রুমের ভিতর কি না কি করতেছে। আচ্ছা, তো আমি পরে কি হইছে, অনেকক্ষণ যখন দরজা নক করছে, তখন মানুষ তো এভাবে ঘুমায়ও না, ঘুমাইলেও ঘুম ভাঙার কথা। তখন একটু শক লাগছে। মানে হইছে কি, ও একটা মেয়েরে পছন্দ করত। তো ওর বড় ভাই, ইমরানের একটা বড় ভাই ছিল, বড় ভাই তখনও আনম্যারিড।
আচ্ছা, ও এখন হয়তো ম্যারিড, আমি যোগাযোগ নাই। তো তখন হচ্ছে জার্মানির। তো ও হঠাৎ করে এসে বলল যে ও বিয়ে করবে। ও একটা মেয়ের সাথে রিলেশন ছিল, মেয়ের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এখন ওই মেয়েকে যদি ও বিয়ে করে তো ভালো, কিন্তু ওয়েট করানো যাবে না। অর্থাৎ ফ্যামিলি এখন বিয়ে করলে হয়তো দিবে, কনভিন্স করতে পারবে, বাট ওই ছেলের জন্য ওয়েট করবে না। আচ্ছা, এই সুখে সেই। তো এটা হচ্ছে ফ্যামিলিকে জানায়, কিন্তু তোরা তো জানো যে ইমরানের বড় ভাই, হ্যাঁ, তো ও তখন আনম্যারিড। তো ছোট ছেলেকে আগে বিয়ে দিবে। আমাদের সোসাইটিও তো ব্যাপারটা এরকম, বা পারিবারিকভাবে নেয় না, ওর স্টাডি তখন কমপ্লিট হয় নাই। তো এটা নিয়ে ওরা বকাঝকা করছে যে তোর বড় ভাই এখনো বিয়ে করে নাই, তুই এই ধরনের কথা বলতেছিস। তো এমনভাবে বলছে যে ফার্দার এই ধরনের আলাপ করবি না সামনে। তো তারপর থেকেই হচ্ছে যে এটা কালকের ঘটনা। আজকে বিকেলে নাকি ওর আম্মার সাথে বলছে যে ও কোথাও চলে যাবে। ওর আম্মা ওরে বকাঝকা করছে যে তুই যেখাই খুশি চলে যা, এরকম কিছু বলছি। তো যাই হোক, মানে ভিতরে ভিতরে কি হইছে আমি জানি না। তো তখন যখন এইটা হইছে, ওর আম্মা বলল যে সন্ধ্যায় বকাচকা করছি, ও মনে হয় রাগ করে গেছে। তখন আমার একটু মনে হইল যে কি হইছে না হইছে। আচ্ছা। তখন হইতেছে যে ওর ভাইও চলে আসছে বাসায়, বড় ভাই চলে আসছে। বড় ভাই দেখছে বাবা দরজাতে পুশ করতেছে, লা দিছে, ভাঙতেছে, কি হইছে এই ব্যাপার। বড় ভাই পরে করে দুই বাপটা, মানে বড় ভাই এবং ফ্যানের সাথে হবে টাইমটা, তখন সময় হইতেছে 10টার পরপর। আর দেখছে ওনারা লাশ দেখে মনে করছে যে আরও প্রায় আধা ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। তো সোহেল তো যখন তখন এইটা বলল, তখন মানে সোহেল যেটা বলল যে ও থরথর করে কাঁপতেছে যে হাউ ইজ ইট পসিবল, মানে ওর মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তাহলে তাহলে 12টার দিকে ও কার সাথে দেখা করলো, মানে টাইমিংটাও মিলাইতে পারতেছিল না যে ও যদি 10টার দিকে এই ঘটনা হয় তো 12টার দিকে। তো ওই অবস্থায় জানে যে খালুর অবস্থা, মানে বাবা তার ছেলেরে হারাইছে। তো ও আর তখন এই বিষয়ে কিছুই বলে নাই তার কাছে। আচ্ছা, আচ্ছা। ও বলল যে আচ্ছা ঠিক আছে। তো ওর খালু আর বলল যে তোরে আমি ফোন দিতে চাইছিলাম, তো বাড়িতে এই অবস্থা, আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না। এখন আমরা সিদ্ধান্ত নিছি যে ও লাশ বাড়িতে নিয়ে যাবে, আচ্ছা, গ্রামের বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। আচ্ছা, ওদের এলাকাটার নাম হচ্ছে ভালুকশি আর কি, ভালি আচ্ছা, আচ্ছা, ইউনিয়ন আর কি, ইউনিয়ন পর্যায়ে। তো নিয়ে যাবে, তখন বলল যে ঠিক আছে আমি সকাল সকাল চলে আসব। আচ্ছা, এই অবস্থায় এই ঘটনাটা ও তখন হচ্ছে ওর ওয়াইফের সাথে শুধু শেয়ার করে। মিতু বলে এই ও যে আসছিল এই ঘটনা। তো অবিশ্বাস্য ব্যাপারগুলি তাদের কাছেও সময় কি, মানে আপনার সোহেলকে, হ্যাঁ, ওর ওয়াইফ ওকে দেখেছিল? হ্যাঁ ওয়াইফ না, ওয়াইফ দেখে না, ওয়াইফ বলছে যে ইমরান আসছে। আচ্ছা, ঠিক আছে, দুইজন মানে ওর সাথে দেখা হয়েছিল? গেটে, বাড়ির গেটে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ওয়াইফ কিন্তু এটা তো এই ঘটনার পর হচ্ছে সোহেল সকালে চলে যায়। তখন আর কি আমাকে ফোনটা দেয় সকালে সকালে, বলতো তাও খুব ভোরে। আমি তখন নামাজ পড়তাম নিয়মিত, এখন পড়ি, অনেক সময় হয়তো দেখা যায় যে অনেক কারণে ফজরের নামাজটা মিস হয়ে যায়। তো তখন নিয়মিত নামাজ পড়তাম। ও নামাজের পরপর আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে মানে সোহেল তো মারা গেছে। ও ইন ডিটেল কিছুই বলে না আমারে যে কিভাবে কি মারা গেছে, জাস্ট জানায় যে মারা গেছে। তো আমি মানে সমবয়সী আমাদের ফ্রেন্ডের মতো একসাথে বসি, আড্ডা দেই না, এই ব্যাপারটা শুনতেই কেমন, আমি কি হইছে যে মারা গেছে, ও লাশ নিয়ে যাব বাড়িতে। তখন হচ্ছে যে আমার অফিস আমি আর গেলাম না। শুধু বরিশালে, তো তখনই আমি জানি যে ইমরানাদের বাড়ি বরিশাল, আগে আমি জানতাম না যে বরিশালে, আমাদের বাড়িতেও বরিশাল। ঠিক আছে, তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি যাব একসাথে বাড়িতে থেকে, ও হয়তো ঘুরে আসব। তো অফিসিয়াল কারণে তখন মুভ করা হয় নাই। সোহেল চলে গেছে। আচ্ছা, আচ্ছা। সোহেল যখন ঢাকা থেকে ফিরে, মানে দেশে যায়, দেশে ওর সৎকারের পরে যখন বাড়িতে ঢাকায় ফেরে, তখন ওর কাছে এই ব্যাপারটা জানি যে যেদিন মারা যায় সেই দিন ও ওখানে আসছিল। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে যে এইখানে যদি এই ব্যাপারটা এই পর্যন্ত থাকতো তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকতো না, কারণ এমন প্যারানর্মাল অনেক কিছু ঘটে। কিন্তু এর পরে যা ঘটছে, মানে সেটা আরও আনবিলিভেবল। ওরা যখন বাড়ি থেকে আসে তারপরে সপ্তাহখানেক পর ওদের টিনের বাড়ি হয়, ওখানে রান্নাঘর, তারপর হচ্ছে বাথরুম, এগুলো বাইরে ছিল। তো রাত্রে যখন ওই বাড়ির লোকজন ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হইত, তখন ওরা দেখত যে বাড়ির বাউন্ডারিটা, যে বাউন্ডারির কর্নারে মানে কেউ হাঁটতেছে, একটা অবয়ব, অন্ধকার থাকার কারণে চেহারাটা বোঝা যাইত না, একটা অবয়ব বোঝা যাইত। এবং সেই অবয়বটা বাবা মা তো নিশ্চয়ই মানে চিনতে ভুল করবে না, আমরা কিন্তু অনেক সময় শ্যাডো দেখে বুঝতে পারি কার শ্যাডো, একটা আকৃতি থাকে। তো ওরা ওই অবয়বটা দেখে বুঝত যে এটা হচ্ছে ইমরান। তখন ওই বাড়িটা আসলে বসবাসের অনুপযোগী হয়ে গেছে এমন একটা অবস্থা। তো
এমন হয়তো রাত্রে যখন দরজা আটকাইছে দরজায় বাইরে থেকে দরজায় নক করা শব্দ, খোলার পরে কিছু নাই। মানে ওইখানে সুস্থভাবে কোনো মানুষ বাস করতে পারবে না এমন একটা অবস্থা। তো ওর বাবা বিশেষ করে ডিসাইড করল যে এখানে ওরাও থাকবে না, এখানে বিক্রি করে দিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা। তো ততদিনে ওই বাড়ির আশেপাশে মানে যারা ছিল তারা অনেকে স্থানীয় যারা তারা ঘটনাটা জানায়, কেউ আর ইন্টারেস্টেড ছিল না। এটা কোথায় মানে এক্স্যাক্টলি কোথায় ঘটছে? উত্তরখানে। আচ্ছা আচ্ছা। তো এই ঘটনা ঘটার পরে তখন ওরা হচ্ছে বাড়িতে কি করল, ওই কর্নারগুলিতে ল্যাম্প পোস্টের ব্যবস্থা করছে। ঠিক আছে, ল্যাম্প পোস্টের ব্যবস্থা করছে যে আলো থাকলে হয়তো বা এটা ঘটবে না। আচ্ছা আচ্ছা। তো পরে যেটা হইতো যে ল্যাম্প পোস্টের বাতিগুলি মানে অনেক সময় হয় না যে টিউবের যখন ফিউজ চলে যায় বাতি কাঁপে, তো 2-1 দিন পরপর দেখা যেত বাতিগুলি কাঁপে 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 নষ্ট হয়ে যেত। আচ্ছা। 3 দিন বাতি টিকত না, এই অবস্থা। তো এটার পরে প্রায় মাসখানেক হয়ে গেছে। তখন জানলাম যে ওরা বাড়ি তখনও বিক্রি করতে পারে নাই, কিন্তু ওরা যে ঢাকার যে বাড়িটা ছিল ওর ফ্যামিলি আবার পুনরায় এখানে কামব্যাক ঢাকা ফিরে আসছে। তার ঠিক 1 মাস হবে এরপরে হচ্ছে মানে কোরবানির ঈদ সে কাছে আসে। তো আমি কোরবানির ঈদ উপলক্ষে হচ্ছে বাড়িতে যাই এবং ওই ভালুকাশে যে এলাকাটা বললাম ওই এলাকায় হচ্ছে আমার বড় বোনের বাড়ি, মানে বড় বোনকে ওখানে বিয়ে দেওয়া হয়। তো সেই সূত্র ধরে হচ্ছে যে আমি ওখানে যাই বেড়ানোর জন্য। তো ওখানে থাকার পরে আমার একটা ভাই মেয়ে আছে, নাম হচ্ছে সুজন। আচ্ছা আচ্ছা। তো ও আমারে বলে মানে মামা একটা বিষয় শেয়ার করে, আমি চা খেতে খেতে সন্ধ্যার সময় আমারে জনায়। কি হইছে? বলে যে ওটা ওদের যে বাড়িটা মানে ইমরানদের যে বাড়িটা ওটাকে বলে হচ্ছে তালবাড়ি। আচ্ছা আচ্ছা। তো বলে যে তালবাড়িতে এরকম একটা ছেলে ওরা ঢাকা থাকতো, ও সুইসাইড করছে। বাট আমি তো এখনও কানেক্ট করতে পারতেছি না। এরকম কেস তো অ্যাভেলেবেল হতেই পারে, সুইসাইড কেস। এটার সাথে কানেকশন আমি ছেলেটার নাম জানে না। একটা ছেলে তালবাড়ির ঢাকাতে থাকতো, সুইসাইড করছে, তো ঢাকা থেকে লাশ নিয়ে আসছে এখানে দাফন করছে। এখন যেটা হয় যে প্রতি শুক্রবার মানে ও যেদিন মারা গেছিল ওদিন শুক্রবার ছিল, তো প্রতি শুক্রবার মানে যখন ওই বাড়ির লোকজন ওঠে ঘুম থেকে ওঠে দেখে যে ওর কবরের আংশিক ভাঙা। ঠিক আছে, ওখানে এমনিতে কোনো ভূতের উপর বা অন্য কিছুকে কেউই ফলো করে নাই, এটা কমন হয়ে গেছিল যে প্রতি শুক্রবারে মানে দেখে যে কবরের আংশিক ভাঙা। তোরা আবার কয়েকবার প্রথমত ভাঙছে, হয়তো কোনো কারণে ভাঙছে, এখানে মজুদ ছিল না, আবার হচ্ছে মাটি দিয়ে ঠিক করছে, কিন্তু পরপর যখন কয়েকবার একই ঘটনা ঘটছে এবং একটা বিশেষ দিনে, তখন তারা বুঝতে পারছে যেটা অন্য কোনো কিছুর প্রভাব। তো এটা জানার পরে এইটুক জানার পরে আমি তখনও জানি না যে কি হয়েছে না হয়েছে। আমি বললাম যে এটা সম্ভব না, কিন্তু একটু ইন্টারেস্টেড ছিলাম ভৌতিক ব্যাপারে, যে আমি যে কালকে যাব কবরটা দেখতে যাব। অনেকেই নাকি আসে ঘটনা শোনার পরে, যে কবর ভাই যায় শুনে অনেকেই আসে। সে এখন আসলে বাড়িতে বাইরের লোক ঢুকতে দেয় না, কারণ অনেক লোকজন আসে, এটা অন্যরকম হয়ে গেছে ব্যাপারটা। তো অনেক বাইরের লোক ঢুকতে দেয় না, তো ওদের এলাকায় হয়। ও বলল যে সমস্যা নেই, আপনি আমার সাথে যাইতে পারবেন। পরের দিন সকালে হচ্ছে আমরা 8টা বা 9টা হবে এই টাইমে যাই। তো ওদিন হচ্ছে রোববার। আচ্ছা আচ্ছা। তো তখন হচ্ছে যে ওরা যে দাফন করছিল তার প্রায় 2 মাস পরের ঘটনা যখন আমি যাই। আচ্ছা আচ্ছা। তো সেটা বোঝা যায় যে কবরটা প্রায় 2-1 মাস বয়স হয়েছে, এটা বোঝা যায়। কিন্তু কবরের একটা নির্দিষ্ট জায়গায় মনে হচ্ছে যে এখানে নতুন মাটি ফালানো, অর্থাৎ এটা গতকালকি মানে আমি যেদিন যাই তার আগের দিন ঠিক করছে। ওই যে প্রতি শুক্রবারে হ্যাঁ ভেঙে যাচ্ছে ওইটাই। তো ও মাই গড। তারপর দেখার পরেও বলল যে এই দেখেন। তো আমি ভাঙা কবর দেখতে পারি না, কিন্তু নতুন মাটি দেখে বুঝলাম যে হ্যাঁ এটা হইতেছে। ওই বাড়িতে যখন ফিরব তখন হচ্ছে যে সোহেলদের একজন রিলেটিভ, মানে এটা হচ্ছে ইমরানের দাদা। আচ্ছা আচ্ছা। উনার সাথে একবারই শুধুমাত্র আমার এলাকায় দেখা হয়েছিল, বেড়াইতে আসছিল সোহেলের বিয়ের সময়, তখন পরিচয়। তো উনি দেখে, উনাকে আমি ঠিক নোটিস না করতে পারলেও মুরব্বী মানুষ, উনি আমারে কিন্তু চিনতে পারছে বোধহয়। তো উনি আমারে দেখে বলল যে আপনাদের বাড়ি কোথায়? তো দেশের যখন পরিচয় দিলাম উনি চিনল না, বলল যে ঢাকায় কোথাও দেখছি আপনাকে। আমি বললাম যে আসলে আমি তো ভাসান থেকে থাকি, আপনি কোনো কারণে গেছিলেন? তখন বলল যে সোহেলকে চিনেন? হ্যাঁ, সোহেল আমার ফ্রেন্ড। বলে যে আমি তো সোহেলের দাদা, ইমরানের দাদা। আপনার সাথে সোহেলের বিয়ের সময় পরিচয় হয়েছিল। তখন বললাম যে হ্যাঁ আপনি এখানে, আপনাদের বাড়ি কি এখানে? বলে যে তখনও আমি কানেক্ট করতে পারতেছি না ইমরানের সাথে। ঠিক আছে, তো উনি বলল যে কি ইমরানের কবর দেখতে আসছেন? তখন আমি তার মানে আপনি এতক্ষণ পরে জানলেন যে এটাই ঠিক? আমি বললাম যেটা ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছে। ও মাই গড। ঠিক আছে, তখন আমি বললাম, আমি তখন বোধহয় মানে আমার মাথার মধ্যে একটা উত্তর তৈরি হইল। আমি ঠিক বলতে পারতেছিলাম না যে আমি এইভাবে আসছি,
মানে পরিচয় হয়ে গেছে, তখন কেন যেন মিথ্যে মানে সত্য আমি কি বলতেছি এত কিছু জাজ করি না। আমি বলল যে হ্যাঁ। তো বলল যে ওইখানে তোরা বাড়িঘর ছাইড়া চলে গেছে, এইখানেও মনে হয় থাকা যাবে না। আচ্ছা, বলল কি হয়েছে? যে কবরের এই অবস্থা তো আমাদের একটু ডিস্টার্ব হয়, কিন্তু ওই বাড়িতে আরও ৫-৬টা ঘর আছে, কোনো ডিস্টার্ব করে না। আচ্ছা, শুধুমাত্র ওদের পরিবারের যে ফ্যামিলিটা ওর দাদা, তাদেরকেই ডিস্টার্ব করে। ঠিক আছে, তাদের টিনের ওপরে তারা কিছু পড়ার শব্দ পায়, বাট আশেপাশে কারো ডিস্টার্ব হয় না। তো এটা জানার পর যখন আমি ফিরলাম, মানে আমার সরাসরি দেখা, কাছাকাছি থেকে দেখার অভিজ্ঞতা ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক আনন্দ দেবে। পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি জেলা, দক্ষিণ দিনাজপুরের ছোট্ট একটি শহর গঙ্গারামপুরে থাকি। পরিবার এবং রাসেল ভাই আশা করি সকলেই ভালো আছেন। এবার চলে আসি আজকের যে ঘটনার কথা বলবো সেই ব্যাপারে। ঘটনাটি ঘটেছিল আমার শাশুড়ি মায়ের সাথে, আর তাও প্রায় ৩৫-৪০ বছর আগের ঘটনা এটি। শাশুড়ি মায়ের কাছে আমি যেভাবে শুনেছি সেটা আমি নিজের ভাষায় বলছি। আমার শাশুড়িমা প্রথমবার যখন প্রেগন্যান্ট ছিলেন তখনকার ঘটনা এটি, এবং এই ঘটনাটি ঘটে বালুরঘাট হসপিটালে। বালুরঘাট হসপিটাল মানে আমাদের জেলার যেটা সদর শহর, সেই শহরের যে সদর হসপিটাল, সেখানকার ঘটনা এটি। আমার শাশুড়িমা তখন ৬ বা ৭ মাসের প্রেগন্যান্ট, এবং কিছু শারীরিক জটিলতার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। সে সময় চিকিৎসা ব্যবস্থা বা হসপিটালের চেহারা আজকের মতো এতটা ভালো ছিল না। যথারীতি বেশ কয়েকদিন আমার শাশুড়ি মাকে হসপিটালে থাকতে হয়। এখনকার দিনের মতোই ওই সময়ও রুটিন মাফিক ব্রেকফাস্ট, দুপুরের মিল এবং রাতের ডিনার নির্দিষ্ট সময়ে দেওয়া হতো, এবং পেশেন্ট পার্টির সাথে যারা থাকতো আর কি, মানে পেশেন্টের সাথে যারা থাকতো তাদের মধ্যে কেউ গিয়ে সেই খাবারটা নিয়ে এসে পেশেন্টকে খাওয়াতেন। সেরকমভাবেই দিন চলছিল আর কি। এর মধ্যে যখন আমার শাশুড়িমা কিছুটা সুস্থ হয়ে ওঠেন, তখন নিজে গিয়েই খাবার আনতে শুরু করেন। হসপিটালের যে ম্যাটারনিটি ওয়ার্ডে তিনি থাকতেন, সেখান থেকে একটি প্যাসেজের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হতো। একদিন আমার শাশুড়িমা ওই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন একজন মহিলাকে তিনি সেখানে দেখতে পান। কিছুটা পাগলের মতো তার আচরণ, গায়ের কাপড়চোপড়ও বেশ ময়লা, এবং সেই মহিলা একাই ওই প্যাসেজের এক কোণায় পড়ে থাকতেন এবং ফুপিয়ে কাঁদতেন। কেউ এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই তার কাছে খাবার চাইতেন। সেরকমভাবেই আমার শাশুড়ি মায়ের কাছেও ওই মহিলা খাবার চায়। সে সময় আমার শাশুড়ি মায়ের কাছে খাবার না থাকায় তিনি নিজের ওয়ার্ডে এসে পেটের পাশে রাখা কিছুটা দুধ এবং বাড়ি থেকে নিয়ে যাওয়া খই মিশিয়ে একটি পাত্রে করে ওই মহিলাকে খেতে দিয়ে আসেন। যাই হোক, পরে ওয়ার্ডের অন্যান্য পেশেন্টদের কাছে আমার শাশুড়িমা ওই মহিলার ব্যাপারে যখন জিজ্ঞেস করেন, তখন তারা বলেন যে ওই মহিলা নাকি নিজের বাচ্চা নষ্ট করতে চেয়েছিলেন এবং তার জন্য কিছু গাছের শেকড়-বাকড় খেয়েছিলেন, এবং তারপর থেকে তিনি প্রচণ্ড অসুস্থ, আর হসপিটালের ডাক্তার নার্স তারা কোনো রকম তার দায়িত্ব নিতে চাননি। এমনকি তার যে হাজব্যান্ড, সেও তাকে ওখানে রেখে চলে যায়, এবং তারপর থেকে তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সে নিতেও আসেনি তাকে। তো যাই হোক, তখন থেকেই ওই মহিলাটি নাকি ওই হসপিটালের ওই প্যাসেলেই পড়ে থাকে। কেউ খেতে দিলে খায়, না হলে সারা দিন ধরে কান্নাকাটি করে, শুয়ে থাকে। এসব শুনে আমার শাশুড়িমা বেশ কষ্ট পান, এবং এর পরে বেশ কয়েকদিন এভাবেই তাকে মাঝে মধ্যে খাবার দিয়ে আসতেন। এবার আসি মূল ঘটনায়। বেশ কিছুদিন পর আমার শাশুড়িমা আবার ওই মহিলাকে দুধ আর খই দিয়ে আসেন, এবং তারপর ওয়ার্ডে এসে নিজের বেডে শুয়ে পড়ে। সেদিন রাতের দিকে আমার শাশুড়ি মায়ের চোখ হঠাৎ নিজের বেডের উল্টো দিকে যে ভেন্টিলেটর ছিল তার পাশে যে একটি কাঁচের জানালা ছিল সেখানে যায়, এবং তিনি খেয়াল করেন যে ওই মহিলা কাঁচের মধ্যে মুখটা চেপে তার দিকে তাকিয়ে অদ্ভুত কিছু মুখভঙ্গি করছে। তখন আমার শাশুড়িমা এতে বেশ ভয় পেয়ে যান, এবং উনি হাত দিয়ে ওই মহিলাকে ওখান থেকে চলে যেতে বলেন। ইন দ্য মিন টাইম পাশের বেডে একজন বয়স্ক মহিলা অ্যাডমিট ছিলেন। তিনি আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করেন, তুমি কার সাথে কথা বলছ, জানালার দিকে তাকিয়ে? তখন আমার শাশুড়িমা নর্মালি ওই বয়স্ক মহিলাকে জানান যে ওই পাগলি মহিলাটি কাঁচের জানালায় মুখ দিয়ে আমাকে ডাকছে, ওকেই যেতে বলছি। এটা শোনার সাথে সাথে ওই বয়স্ক মহিলা আমার শাশুড়িমাকে বলেন যে তুমি আমার বেডে একটু এসো তো, আমার শরীরটা ভালো লাগছে না।
তো আমার শাশুড়িমা তখন উঠে গিয়ে ওই পাশের বেডের মহিলার কাছে যান এবং তখন ওই বয়স্ক মহিলা আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করেন, তুমি কি কিছু জানো না? আমার শাশুড়িমা তখন বলেন যে কোন ব্যাপারে? ওই মহিলা তখন বলেন যে আজ বিকেল নাগাদ ওই পাগলি মহিলাটি মারা গেছে, মরার সময় খুব চিৎকার করে নাকি জল চাইছিল। এটা শোনার সাথে সাথে আমার শাশুড়িমা বুঝতে পারেন যে এটা প্যারানর্মাল কিছু একটা ঘটছে এবং তিনি এতটাই ভয় পেয়ে যান যে তার প্রচণ্ড বমি হতে শুরু করে। আমার শাশুড়িমায়ের কথায় উনি পরে আমাকে যেভাবে বলেছেন যে সেদিন উনি খুব সামান্য পরিমাণে দুধ খেয়েছিলেন, কিন্তু যে পরিমাণে তার বমি হচ্ছিল এবং বমির সাথে শুধু দুধ বেরোচ্ছিল, সেটা অস্বাভাবিক একটা পরিমাণ এবং তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করেন। আমার শাশুড়ি মায়ের তখন মনে হতে থাকে যে তিনি দুপুরে যে পরিমাণ দুধটা ওই পাগলি মহিলাকে খেতে দিয়েছিলেন সেটাই এখন তার মুখ দিয়ে বেরোচ্ছে। আর যেহেতু ওই মহিলাকে তিনি শুধু দুধ আর খই দিয়ে এসেছিলেন কিন্তু জল দিতে ভুলে গেছিলেন, তাই মারা যাওয়ার পরেও হয়তো তার আত্মা জল চাইতে তার কাছে এসেছে। যাই হোক, এই ঘটনা এখানে শেষ হয় না। এই প্রচণ্ড শখে আমার শাশুড়ি মায়ের মিসক্যারেজ হয় এবং তার গর্ভের বাচ্চাটি নষ্ট হয়। এখানেও ঘটনা শেষ নয়। আমার শাশুড়ি মা আজও টিল ডেথ কোনো একা ঘরে থাকলে ওই মুখটাই নাকি তার দিকে অপলক চেয়ে থাকে এবং সেটা যে কোনো জায়গায়, যে কোনো শহরে, যে কোনো বাড়িতে ঘটে। এই ধরনের ঘটনাটা রিপিট হয়। একা ঘরে থাকলেই বেশ রাতের দিকে আমার শাশুড়িমা ওই মুখটা দেখতে পান এবং একইভাবে কাঁচের মধ্যে বা জানলা দিয়ে উকি মেরে তার দিকে তাকিয়ে থাকে ওই মুখটি এবং হাত পা নাড়িয়ে কিছু বলতে চায় এবং সাথে ওই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা হয় আবারও। তাই এখন আমার শাশুড়িমা কোনো মতেই কোথাও কোনো হোটেল বা রিলেটিভের বাড়িতে গিয়ে কষ্ট-নই একা ঘরে থাকতে পারে না। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ঘটনা। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার শাশুড়ি মার জন্য প্রার্থনা করবেন যাতে তাকে আর এসব এক্সপিরিয়েন্স না করতে হয় ভবিষ্যতে। যাই হোক, টাটা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সবথেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলিফ ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সবথেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডের ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।